দেবে সেই ফাঁদে সে পড়বে। বলতে বলতে 3 বছর লাস্টে চলে এসেছে, এখন একদম আর ভাল লাগে না, যেটা ভালো মনে করবে সেটাই করবে। তো যাই হোক, আহ, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা একইভাবে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এবং তোমার আমাদের প্রজেক্টের ক্ষেত্রে দুটো জিনিস ইকুয়াল ইম্পর্টেন্ট। তো ইউএমএল ডায়াগ্রাম এই চ্যাপ্টারটার নাম, অথবা আমরা অলরেডি, যদিও ইউএমএল ডায়াগ্রাম আমাদের শুরু হয়ে গেছে আমাদের লাস্ট 2-3টে ক্লাসেই, যেমন আমরা ইয়ার মডেল অলরেডি ডিজাইন করে ফেলেছি, তার সাথে সাথে আমরা তোমার পরবর্তীকালে ডিসিশন কি দেখেছি, তারপর আমরা ডিসিশন গ্রাফ দেখেছি, প্যারালালি পরবর্তীকালে আমরা তোমার ডিসিশন ট্রি এর যে তোমার টেবিল, যেটাকে ডিসিশন গ্রাফের ডিসিশন ট্রি হিসেবে আমরা আইডেন্টিফাই করি, প্যারালালি আমাদের ডিসিশন গ্রাফও আমরা দেখেছি, বা ডিসিশন টেবিল বলে যেটাকে। এবং পরবর্তীকালে আমরা ডিএফডি ডিজাইনিং শিখে নিয়েছি, এবং গত ক্লাসে আমরা ডিএফডি তোমার টুলস এবং তার সাথে সাথে অ্যাডভান্স ডিজাইনের গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তো আজকের ক্লাসে আরো কিছু ইউএমএল ডায়াগ্রাম আমি একসাথে তোমাদের শেখাবো, কারণ ডিএফডি আর ডিতে যতটা টাইম লাগে এগুলোতে ততটা টাইম লাগে না। তো আমরা অনেকগুলো ডায়াগ্রাম যে কটা আমাদের সিলেবাসে আছে সে কটা আজকে একসাথেই শিখে নেওয়ার চেষ্টা করবো। প্যারালালি আজকে থেকে নেক্সট ক্লাসের হোম টাস্কটাও দিয়ে দিচ্ছি। আগামী দিনের ক্লাসে তোমাদের কিন্তু এই তোমাদের প্রজেক্টের উপর বেস করে এই ডায়াগ্রামগুলো এঁকে আনতে হবে। তো আজকে ক্লাসে এই জন্য অনলাইন নেওয়া হচ্ছে, কারণ ইউএমএল ডায়াগ্রাম যেগুলো আজকে আমরা শিখবো, যদি বোর্ডে আসতাম অনেকটা সময় নিতে, একসাথে এতগুলো শেখাতে পারতাম না। তো সেখানে দাঁড়িয়ে অনলাইনে বেশ কিছু সুবিধা রয়েছে, কতদিন আমরা ডিএফডি ক্লাসটা বেশ আরামসে কনফার্ম করার চেষ্টা করেছি। তো আমি কতদিনই বলেছিলাম আজকে ক্লাসটা পারলে আমরা অনলাইনেই নেব, তার মানে এটা নয় যে আমি রেকর্ডিং প্রোভাইড করে দেবো, রেকর্ডিং দেওয়া হবে না। তো সেখানে দাঁড়িয়ে আজকে ক্লাসটা আমি কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট বলেছিলাম, নট অনলি খালি গ্রুপ, প্যারালালি আমাদের তোমার যারা নর্মাল আমার কাছে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদেরও কিন্তু তোমাদের থিওরিতেও কিন্তু ইউএমএল ডায়াগ্রাম আসে। তো আমি কিন্তু এটাই বলেছিলাম সোমবারের ক্লাস শুক্রবারের ক্লাস দুটো নিয়েই কিন্তু আমাদের সিলেবাস তৈরি, সাব সিলেবাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এই যে ডায়াগ্রাম গুলো আজকে আমরা শিখতে চলেছি এগুলো থেকেও কিন্তু আমাদের কোয়েশ্চেন ইকুয়ালি আসবে। তো আজকের ক্লাসে ফার্স্টে আমরা কিছু ডায়াগ্রাম শিখে নেব যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, এবং সেগুলো আমরা প্রজেক্টেও ইউজ করবো অ্যাকর্ডিং টু সিচুয়েশন। আমি প্রথম দিন থেকে একটা কথা বলে এসেছি বারবার, যদি আমাদের গ্রুপ মেম্বার 4 জন থাকে তাহলে অ্যাটলিস্ট 4টি ইউএমএল ডায়াগ্রাম আমাদের হওয়া উচিত, সবার ভাগে যেন একটা করে পড়ে সেটা আমরা এনশিওর করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু মডেল অলরেডি আমাদের সিস্টেমে রাখতেই হবে, যেমন ফাংশনাল গুলো রাখতে পারো, কিন্তু ইয়ারডি আর ডিএফডি রাখতেই হবে। সেগুলো তোমরা লাস্ট ক্লাসে আমরা অনেকে আমাকে অনেকে একে দেখিয়েছো, অনেকের ইয়ার মডেল ফাইনাল হয়ে গেছে, অনেকের কিছু কিছু বাকি আছে, এবং ডিএফডিও অনেকের ভুল ছিল শেষ করনি। তো আজকে আমি সবাইকে আবার এটাও টাস্ক দিয়েছিলাম যে আজকে ইয়ারডি ডিএফডি সবারই চেক হবে, এবং তার সাথে সাথে তার অ্যাসোসিয়েটেড ডকুমেন্টেশন চেক হবে। তো বারবার বলা সত্ত্বেও তোমরা এত করে সময় পাচ্ছ, কলেজে অত ক্লাসের চাপ নেই, তারপরও এক একটা গ্রুপে এতজন করে মেম্বার, কিন্তু কাজ শেষ হচ্ছে না। রিসেন্ট কিছু বছর কিন্তু এরকম অবস্থা আমি দেখিনি। তোমাদের ব্যাচটা নানাভাবে অনেকটাই লেজি, অথবা সোজা কথা বলতে ল্যাচ করে হয়ে গেছে। প্রথম কথা হলো ক্লাস তো কেউ অ্যাটেন্ড করো না রেগুলারলি, টিউশন ফি দেওয়ার কথা তো ছেড়েই দাও, আজকে বাধ্য হয়ে গ্রুপ আমাকে বলতে হয়েছে, পয়সা নিয়ে বলা আমার প্রচন্ড খারাপ লাগে। তো সেখানে দাঁড়িয়ে একটা বড় সিস্টেম চালাতে গেলে সাথে অনেক টিচার্স থাকেন, অনেকগুলো সেন্টার চলে, সবকিছুরই একটা খরচা আছে। তো এই টিউশন ব্যবস্থাটা কিন্তু পুরোপুরি তোমাদের কন্ট্রিবিউশনের উপর বেস করে আমরা এগিয়ে নিয়ে যাই। তো সেখানে দাঁড়িয়ে সেটাই যদি প্রপারলি না আসে পুরো সিস্টেমটাই হ্যাম্পার করবে। তো আমি কোনোদিনও আজ অব্দি চাইনি যে পয়সার কারণে অথবা অন্য কোনো কারণে কোনো ব্যাচ হ্যাম্পার হোক, ছাত্ররা টাকা দিক বা না দিক। যেমন অনেক টিচারের গল্প কলকাতায় শুনেছি, নিজেরাও পড়ে এসেছো, ক্লাস গ্রাজুয়েশন লেভেলে আর অনেকে পড়ায়। এবার পড়ো না, দেখো প্রত্যেক মাস তোমার বাড়িতে কেউ যদি মরেও যায়, তাও 3 থেকে 4 তারিখের মধ্যে টাকা না দিলে তোমাকে ব্যাচে অ্যালাউ করবে না, ব্যাচ থেকে বের করবে, এমন টিচারও আছে যাদের কাছে আমরাও পড়ে এসেছি। তো আমরা সেই ধরনের জিনিসপত্রগুলো আমাদের সেন্টারে করি না, যতটা পারি সাপোর্ট করার চেষ্টা করি। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের যদি কন্ট্রিবিউশনটা না থাকে সময় মতো, তাহলে কিন্তু আমরাও মুশকিলে পড়ে যাবো। তো বাধ্য হয়ে লাইনে প্রচুর ব্যাচ থাকে আমাদের। তো যে ব্যাচগুলো কাছ থেকে আমরা আরো রেভিনিউ জেনারেট করতে পারবো, তোমাদের তাদের কোর্স শেষ করার জন্য এতগুলো করে ক্লাস দেওয়া হয়, অনেক স্যাক্রিফাইস করা হয়। তো দিনের শেষে কিন্তু অনেক সময় পয়সাটাও ইম্পর্টেন্ট হয়ে যায়, যেহেতু বড় সিস্টেম নিয়ে আমরা চলি। তো সেখানে দাঁড়িয়ে বাধ্য হয়ে তোমাদের ক্লাস কমিয়ে দিতে হবে, সেখানে যদি সিলেবাস শেষ না হয় আমার কিছু করার নেই। কারণ প্রত্যেক মাসে আমাদের যে মিনিমাম রেভিনিউ জেনারেশনের টার্গেট থাকে, কারণ এত বড় সিস্টেম চলতে গেলে এতগুলো টিচার
সেখানে অ্যাটাচ। আমার না হয় অনেকগুলো সোর্স আছে ইনকামের, সবার তো সেটা নেই। তো এই ইনকামের উপরেই কিন্তু তারা অনেকটা প্ল্যানিং করে রাখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক মাসে আমার নিজের পকেট থেকে দেওয়াটাও খুব একটা বুদ্ধিমানের কাজ মনে হচ্ছে না আমার, কারণ এখন আমার খরচাও রেগুলারলি বাড়তে চলেছে। যত পয়সা ইনকাম করে না কেন মানুষ খরচা বাড়তেই থাকে। তো সেখানে দাঁড়িয়ে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো, যারা দিচ্ছ না একটু চিন্তা ভাবনা করো। আর তার সাথে সাথে যারা দিচ্ছ তারাও একটু সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করো, আর তো কয়েক মাস বাকি। আর প্যারালালি আমি দরকার হলে আরো বড় কঠিন হতে হবে, যদি যে ডেডলাইনটা দেওয়া আছে তার মধ্যে যদি না আসে ক্লাস তো কমেই যাবে। প্যারালালি হয়তো বুঝতে কয়েকজনকে বাদও দিয়ে দেবো যারা লাস্ট সেমিস্টার থেকে শুরু করে পয়সা দিচ্ছই না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্লাস অ্যাটেন্ড করে যাচ্ছে। আমি কখনোই পয়সার জন্য কাউকে চাইনি, তাদের নাম ক্লাসে বলছি, গ্রুপে পোস্ট করি, সেটাও আমার নিজেরই লজ্জা লাগে। তারপরেও মাঝে মাঝে কিছু করার থাকে না। তো যাও, পুরো কথাগুলোই বলা হলো সিস্টেমে যারা টিচার আছেন তাদের কথা ভেবে। তো সেখানে দাঁড়িয়ে তোমরাও বিবেচনা করো, কারণ এটার নাম কোচিং সেন্টার, সুতরাং প্রাইভেট কোচিং সেন্টার। তোমরা অনেকে প্রাইভেট পড়াও, তো মাসে যদি সঠিক টাইমে তোমাদের টিউশন ফি না ঢোকে তোমাদের কিন্তু অনেক প্ল্যানিং ঠিক মতো হয় না। তো একইভাবে কিন্তু এখানেও সেম জিনিসটা চলে। যাও, এবার আমরা আজকের টপিক গুলো শুরু করি। সবার আগে আমি কিছু ডায়াগ্রাম ডিজাইন তোমাদের শেখাবো। প্যারালালি তারপরে আমি তোমাদের ওইগুলো তোমরা আজকে যে আঁকতে হবে তা না, ওগুলো তোমরা আমাকে নেক্সট ক্লাস থেকে দেখাবে। প্যারালালি আজকে লাস্ট চেক করা আমার ইআরডি ডিএফডি যা লিখেছো সেটাই চেক করে ছেড়ে দেবো। কেউ যদি কিছু বাকিও থাকে আমি আর কিচ্ছু বলবো না। আহ, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা তোমরা বুঝে নেবে, ওইভাবেই ইনকমপ্লিট ডকুমেন্ট নিয়ে যাবে। তো বারবার একটা জিনিস বলা যায় না, 3টে সপ্তাহ ধরে একটা জিনিস নিয়ে পড়ে আছে, জিআরপি ডকুমেন্টেশন ফাইনাল করতে হবে। সেটা তোমরা জাস্ট কপি পেস্ট করবে, সেটাও আমি ইনডাইরেক্টলি বলে দিয়েছি, সেটাও তোমরা করে উঠতে পারছো না। তো এর থেকে এত ব্যস্ত তোমাদের কোথায় তোমরাই জানো। তো সেখানে দাঁড়িয়ে আজকে যে যা দেখাবে আমি সেটাই ফাইনাল করে দেবো। আমি এরপরে ইআরপি ডিএফডি নিয়ে আমি কোনো রকম চিন্তা করবো না, কারণ ডকুমেন্টেশনের এখন অনেক পার্ট বাকি। আজকে মার্চ তোমার এপ্রিলের মিড হয়ে গেছে, আমরা 19 তারিখে পৌঁছে গেলাম। আমাদের এই মাসও শেষ, হিসেব মতো ধরতে গেলে মে মাসটা আমাদের হাতে পড়ে আছে। কারণ চাই না তোমাদের যেভাবে রেজাল্ট বেরোনো তাড়াতাড়ি হলো, ইউনিভার্সিটি নিশ্চয়ই কোনো একটা প্ল্যানিং আছে। তো যদিও ভোটটাও একটা ফ্যাক্টর, বা আমরা সবসময় খারাপটাই ধরে চলবো, ধরেই নেবো যে পরীক্ষা এবার আগে হবে। তো আমরা যে 2 মাসের সময় হাতে পাই সেটাও কিন্তু সময় কম আমাদের জন্য। তো সেখানে দাঁড়িয়ে ধরেই নিতে হবে একটা মাস হয়তো হার্ডলি আমরা পাবো। তার মধ্যে এখনো ডকুমেন্টেশন ফাইনাল করা বাকি, প্রজেক্টের ব্যাক এন্ড নিয়ে তোমাদের কাজ করা বাকি, পাওয়ার পয়েন্ট রেডি করা বাকি, আসল কাজ বাকি, এতগুলো থিওরি পেপার বাকি আমাদের। সেটা আবার কোয়েশ্চেন সলভ আছে, ক্লাস টেস্ট দিতে চাইলে ক্লাস টেস্ট নিতে হবে। তো অনেকগুলো কাজ কিন্তু আমাদের বাকি রয়ে গেছে। তো সব দিক থেকে তোমার যদি লেখার্জি দেখো তাহলে সেভাবেই হবে, কিছু করার নেই। আমার কি হবে, একটা বছর আমার দুর্নাম হবে যে আমি কোর্স শেষ করিনি। প্রত্যেক বছর সঠিক টাইমে কোর্স শেষ করা হয়, এক বছর হয়নি। 100% সফলতা তো সবসময় আসে না। তো চলো শুরু করা যাক। মার্কেটে অনেক টিচার আছেন, তোমাদের ভিতরেই অনেকে যারা বিশেষ করে অন্য একটা কলেজ থেকে এসেছো, তোমরাই জানো পুরো সেমিস্টারে তোমাদের সেই টিচার কোর্স শেষ করেন বলেই কিন্তু তোমরা অনেকে আমাদের সিস্টেমে এসেছো। তো নাম করা টিচাররা এই কাজ করে, কারণ এখন তো কম সময় এতগুলো শেষ করা কিন্তু মুখের কথা না। তো সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করি রেপুটেশন ঠিক রেখে কাজ করতে, যাতে ছাত্ররা সাফার না করে। কিন্তু তোমরা যদি এক হাতে তো তালি বাজে না, তোমাদেরও এগিয়ে আসতে হবে, নাহলে তো সাফার করতেই হবে, কিছু করার নেই। তো আজকে আরো কিছু মজাদার ডায়াগ্রাম আমি তোমাদের শেখাবো। প্লাস লাস্ট কয়েক বছর ধরে একটা প্রজেক্টের ডকুমেন্টকে আমি তোমার ল্যান্ডমার্ক ধরে এগোই, সেটা দিয়ে বেসিক্যালি সবাইকে হিন্ট দেওয়ার চেষ্টা করি যে কিভাবে ডকুমেন্টেশন আমরা রেডি করবো। তোমাদের অলরেডি কিছু স্যাম্পল দিয়েছিলাম আমি, তারপরে দেখতে পাচ্ছি সেখানেও ল্যাকিং রয়েছে। তো আজকে আমি আরেকটা ডকুমেন্টেশন শেয়ার করবো সিস্টেম ডিজাইনিং এ। তো এটাই তো যেহেতু বেশি বড় পার্ট, এবং তোমরা এটাই এই মোমেন্টে সেটার উপরেই কাজ করছো। তো এই ডকুমেন্টেশনটা তোমরা ফলো করে তৈরি করার চেষ্টা করো। এর থেকে বেশি আর কিছু বলার নেই, যারা বুদ্ধিমান তারা ইশারাতেই বুঝে যাবে আর এর থেকে ফলো করতে কি বোঝাতে চেয়েছি। তো সেখানে দাঁড়িয়ে তারপরে না বলতে সেটা তোমরা সাফার করবে। আচ্ছা, তো এই যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইউজ কেস ডায়াগ্রাম। তো ইউজ কেস ডায়াগ্রামে আমরা বেসিক্যালি সোজা কথা বলতে একটা সফটওয়্যার প্র্যাকটিক্যাল সময় যখন ইউজ করি, আমরা ধরো তুমি একটা ফেসবুক অ্যাক্সেস করছো, হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করছো, যেখানে আমরা ইউজার। তো ইউজার দ্রুত যখন একটা সফটওয়্যার ইউজ করা হচ্ছে, সে যে কাজগুলো করছে সেটাকে আমরা ইউজ কেস ডায়াগ্রামে তুলে ধরার চেষ্টা করি। দেখো, বেশিরভাগ সিস্টেমেই কিন্তু আমরা কোনো লিঙ্কে ক্লিক করি অথবা বাটন ক্লিক করে করে কাজ করি আমরা।
ধরো কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, তুমি কিন্তু ওই যেখানে লিখতে হয় সেই বক্সে লেখার পরে সেন্ড বাটনে ক্লিক করলেই মেসেজটা যাচ্ছে। এই ফেসবুকে লগ ইন করছো, তুমি ইউজার নেম পাসওয়ার্ড দুটো টেক্সট বক্সে দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করলেই কিন্তু যাচ্ছে। তো আলটিমেটলি যে কোনো ট্রিগার ফায়ারিং বলি এটা আমরা, তো যে কোনো কাজ অথবা ট্রিগার ফায়ারিং কিন্তু কোনো বাটনে ক্লিক করলেই হয়। তো তোমরা, যা আমার কাছে খবর রয়েছে, বেশিরভাগ গ্রুপই মোরাললেস তোমাদের ফ্রন্ট এন্ড ডিজাইন প্রায় হয়ে গেছে, যেহেতু সবাই তো আমার মতো নরম না। তো সেখানে দাঁড়িয়ে অগ্নিবেশ যথেষ্ট টাফ, সেজন্য তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা শুরু করেছে। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের তো নেক্সট সপ্তাহে পরীক্ষা আছে, এবং আমাকে স্ট্রিক্টলিও বলেই দিয়েছে যে, এবং আমিও সেটাই চাই, যারা পরীক্ষায় বসবে না অথবা সেইভাবে প্রিপারেশন না নিয়ে অ্যাটেন্ড করবে, তো তাদের জন্য আমি যদি বেহালা বিবেকানন্দ কলেজে মার্ক কম দেওয়ার চেষ্টা করি। আর অন্য কলেজ হলে তো আমার কিছু বলার নেই, যদিও তো নিজেরাই সাফার করবে। এমনিতে তোমাদের কলেজে মার্ক কম দেয়, অন্য কলেজে আরো কমে যাবে। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে অনলাইন টেস্টটা মানে স্যার তো বলছেন, মানে প্রসিডিওরটা কি হবে যদি একটু বলতেন। পেজ ডিজাইন তোমাদের যখন পেজগুলো দেখাবে, তার পিছনে কোডিং ফোডিং এগুলো নিয়েও কোশ্চেন হবে। এবং যেহেতু পুরো প্রজেক্টের ফ্রন্ট এন্ড ডিজাইনিং এ কার কতটা কন্ট্রিবিউশন, কে কতটা ক্লাস অ্যাটেন্ড করেছে, পুরোটাই আমরা মার্ক করে রেখেছি। তো বুঝতেই পারছো, যে যতটা ফাঁকে দিয়েছো তার কোশ্চেন ততটা কঠিন হবে। আর ফাইনালি সেই মার্কশিটটা আমার কাছে আসবে। তো মোটামুটি কোডিং এবং টেকনিক্যাল পার্টগুলো থেকে কোশ্চেন হবে ফ্রন্ট এন্ডে, যা তোমরা করেছো এতদিন প্রজেক্ট ডিজাইন করতে গেলে। তো এর থেকে বেশি আর জিনিস দিতে পারবো না, বলতে পারলাম। আর আমার পরীক্ষার হ্যাঁ কোশ্চেন হবে যখন আমি ফাইনাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নেব। এতদিন ধরে যেগুলো ইম্পর্টেন্ট বলছি, যা যা তোমরা ডিজাইন করছো, ওভারঅল টেস্ট সেদিন আমিও থাকবো, অগ্নিবেশও থাকবে, এবং আমি দেখি ইউনিভার্সিটির আর কোনো টিচারকে আমি নিয়ে আসতে পারি কিনা, যারা অলরেডি বিভিন্ন কলেজে অনেক বছর ধরে এক্সটার্নাল যাচ্ছেন তোমাদের এই প্রজেক্টের পরীক্ষাগুলো নিতে। তো এমন কাউকে আমি ইনভাইট করে নিয়ে আসতে পারি, প্রত্যেক বছরই নিয়ে আসি। তো তাদের সামনে তোমাদের গ্রুপ ওয়াইজ প্রেজেন্টেশন দিতে হবে, ওটাই মক টেস্ট। তো অনেক গ্রুপ ফার্স্ট এটাকে খুব হালকা ভাবে নেয়, প্রথমবার এসে টেস্ট দিয়ে বুঝতে পারে কিভাবে করা দরকার। তো অনেক সময় তাদের দিক থেকে রিকোয়েস্ট থাকে, তো সেইভাবে দাঁড়িয়ে প্রথম মক টেস্টে সবাই অ্যাটেন্ড বাধ্যতামূলক করতে হবে, কারণ ওদিনেই মার্ক ডিসাইডেড হয়ে যাবে কে কি পাবে, বিশেষ করে আমার আন্ডারে যেসব গ্রুপগুলো আছে। এবং অন্যান্য কলেজের গ্রুপগুলোকে আমি বলে দেবো যে মোরালের কিরকম মার্ক পেতে চলেছে, এবং ওরকমই হবে। এবং সেরকম এক্সটার্নালি আমি টেনে আনার চেষ্টা করবো, কারণ পরীক্ষাটা যখন হবে অলরেডি বিভিন্ন কলেজে চিঠি চলেই যাবে যে কার ইন্টারনাল এক্সটার্নাল হবে। তো এখানে মেজরিটি যে কলেজের ছাত্র আছো, আমি সেরকম সেই কলেজেরই যে এক্সটার্নাল দেবে আমি তাকেই আনার চেষ্টা করবো, কারণ সবার সাথে আমার মোটামুটি একটু সখ্যতা আছে। তো সেখানে দাঁড়িয়ে সেই সুবিধাটা তোমরা পাবে, কারণ এক্সটার্নালি মার্ক দেবে না সব কলেজ। তো সেখানে দাঁড়িয়ে, অথবা সে যদি আসতে নাও পারে, আমরা অনলাইন সিস্টেমের ব্যবস্থা করবো যাতে সে বাড়ি বসে অ্যাটেন্ড করতে পারে। তো এইভাবে আমরা ব্যবস্থা করবো, প্রত্যেক বছরই সেটা করা হয়। তো সেখানে দাঁড়িয়ে, সেখানে তোমরা কি প্রিপারেশন নিয়েছো, তোমাদের টেকনিক্যাল কোয়েশ্চেন, ডকুমেন্টেশন থেকে কোয়েশ্চেন, ওভারঅল পোর্শন থেকে আমি কোয়েশ্চেন করবো। ওই ইউনিভার্সিটি পরীক্ষার সময় যেরকম কোয়েশ্চেন হবে, তো সেটা তো থাকছেই পরে ডে। তো তার আগে নেক্সট পরীক্ষার মধ্যে বেসিক্যালি প্রজেক্টের ফ্রন্ট এন্ড ডিজাইন করতে গিয়ে যে কোডিং ফোডিং যেসব ট্যাগ, এই ব্যাপারগুলো তোমরা ইউজ করেছো, সেগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন হবে। তো এবার আমরা চলে যাই, অনেকক্ষণ ধরে আমরা নানা কথা শুনছি, বাধ্য হয়ে মাঝে মাঝে বকাঝকা করতে হয়। কিছু করার নেই, তোমাদের ব্যস্ত যত দিন যাচ্ছে ততই অবাধ্য হয়ে যাচ্ছে বলে কথা শোনাতে হলো। তোমাদের থেকে ফার্স্ট সেম অথবা তোমাদের আজকালকার দিনের ফোর্থ সেম খুব ভালো, তারা মানে সিরিয়াস আছে পড়াশোনার দিক থেকে। রেজাল্ট তোমাদের ভালো, আন্ডাররেটেড। ফোর্থ সেমিস্টার রেজাল্ট খুবই খারাপ হচ্ছে, কারণ ওরা ওই কিছুটা তোমার উচ্চ মাধ্যমিক তাদের প্রচন্ড হ্যাম্পার্ড, কারণ অনলাইনে ছিল। বেসের জায়গাটা খুব একটা তৈরি হয়নি ম্যাথের বলে, ওরা কোডিং এর জায়গাগুলো একটু ধরা খায়। সেই চেষ্টাটা ওরা করে যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে, এবং ওরা নিজেরা সেদে ক্লাস টেস্ট এগুলো বলার চেষ্টা করে। তো সেটা তো তোমরা বলোই না, নিলেও সেদিন আসো না। তো আর সেকেন্ড সেম তো বলার পিছনে, আজকালকার ছেলেরা অটোমেটিক্যালি অ্যাডভান্সই, আর তার সাথে সাথে ওরা তো এনইপি তে পড়াশোনা করছে। তো ওরা নিজেরা বিবিএস এর কোশ্চেন পেপার চেয়ে নেয়, নিজেরাই 4টে 5টা করে ক্লাস টেস্ট দিয়েছে ওরা, এবং ওদের তো পুরো আমি অফলাইনে টেনে নিয়ে আসছি। তো সেসব জায়গায় দাঁড়িয়ে তোমরা এত রিল্যাক্স মোডে আছো, তারপরেও কিছু বলার নেই, রেজাল্ট দিয়ে স্যাক্রিফাইস হবে। তো যাই হোক, এবার আমরা ফার্স্টে যেটা ডায়াগ্রাম শিখতে চলেছি আজকে, সেটা হলো ইউজ কেস ডায়াগ্রাম। ইউজ কেস ডায়াগ্রামে কি হবে, আমরা যখন এক একটা পেজে ঢুকি, ওয়েব পেজে, তোমার তো ফ্রন্ট এন্ড ডিজাইন করেছো, তো ফ্রন্ট এন্ডটাই বেসিক্যালি আমরা ইউজ কেসের মেইন পার্ট হিসেবে আইডেন্টিফাই করি। তো যখন একটা পেজে তুমি ঢুকছো, সেখানে যে বাটন গুলোতে আমরা বেসিক্যালি ক্লিক করি কোনো ডেটা দেওয়ার পর অথবা ডেটা ছাড়াই, তো
তো সেগুলোকে বেসিক্যালি আইডেন্টিফাই করানোর চেষ্টা করা হয়। তো আমি এই ছবিটা একটু পরে দেখাই। আমি একটা যে ডকুমেন্টেশনটা তোমাদের আজকে আমি গ্রুপে শেয়ার করব, তো সেটাতেও পুরোপুরি অনেক কিছু মেনশন করে দেওয়া আছে, এবং তোমাদের সিনিয়রদের সবাইদের এই ডকুমেন্টেশনটা বেসিক্যালি আমি পাঠাতাম আগে। তো এখানে ইনপুট আউটপুট ডিজাইন সেগুলো ডিটেলসে মেনশন করা রয়েছে। এবং অনেক তোমরা যেগুলো নোট অলরেডি স্যাম্পল পেয়েছো ওরা কিন্তু বেসিক্যালি এখান থেকেও অনেকে কপি পেস্ট করে মিলও খুঁজে পাবে। তো এইভাবে আমি তোমাদের রেডি করতে বলেছিলাম, অনেকে বারবার বলার পরেও করছো না। তো একটু কেটে কেটে গেছে, অনেক সময় খুলতে গেলে এরকম দেখায়। তো এখানে দুটো ইয়ার মডেল ছিল এই সিস্টেমে, তার মানে প্যানিক করার কোনো দরকার নেই। আমরা আমাদের প্রজেক্টে বেশিরভাগ প্রজেক্টে একটা ইয়ার মডেলই থাকে, তো যে যা করেছো সেটাই ঠিক আছে, তাদের সাথে ভাবতে হবে। তো তারা 1 মিনিট, আমি একটা কল ধরে নিই, তারপর আবার শুরু করবো। লাগবেই এবং সেভাবে আমরা সাজানোর চেষ্টা করবো, এটা আমি ফরওয়ার্ড করে দেবো। তো যারা ডেটা ডিকশনারি যতদিন আমি বলছিলাম যারা বুঝতে পারো না, এখানে ডেটা ডিকশনারি মেনশন করা রয়েছে। তোমরা আস্তে আস্তে এখন ব্যাক এন্ডে যাচ্ছ, ব্যাক এন্ড যখন তৈরি করবে, তো সেখানে যেসব টেবিল গুলো থাকবে যেগুলো ডিএফডি তে মেনশন করেছো, প্রত্যেকটা ডেটা টাইপ কি, কোনটা নাল নট নাল বা কনস্ট্যান্ট ইউজ হচ্ছে কোনটা কি, সেগুলোকে আমাদের প্রপারলি মেনশন করতে হবে যেভাবে এখানে করা রয়েছে। আমরা ডকুমেন্টেশন এমন ভাবে তৈরি করব যাতে আমাদের প্রজেক্টের দিকে কেউ আঙ্গুল তুলতে না পারে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের এখানে একটা গ্রুপ রয়েছে প্রিয়মদের গ্রুপ। তোমরা হার্ডওয়্যার করছো বলে কি তোমাদের পাখনা গজিয়ে গেছে নাকি? থিওরি পরীক্ষাটা তো বসতে হবে, তো সেখানেও তো তোমাদের এই ডায়াগ্রাম গুলো আঁকতে হবে, এই ডকুমেন্টেশন গুলো থেকে কোশ্চেন আসবে। তো সেখানে দাঁড়িয়ে যদি মনে করো হার্ডওয়্যার মানে আমরা বেঁচে গেলাম, ইয়ার মডেল ফডেল লাগবে না, কিন্তু থিওরি পরীক্ষাটা কে বাঁচাবে? নিজেই তো পরীক্ষায় বসতে হবে। তো আজকেও তোমাদের তেমন কাউকে দেখতে পাচ্ছি না। তো আমি কিন্তু গ্রুপেও সেটা বলে দেবো, ক্লাস অ্যাটেন্ড করো, নাহলে কিন্তু আমি গ্রুপ থেকে বের করে দেবো। সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু বেশ কিছু কঠিন ডিসিশন নিতে চলেছি। আমাদের ফার্স্ট ডিসিশন তোমরা গ্রুপে দেখেই নিয়েছো। আমি নেক্সট উইক থেকে তো ক্লাসও কমিয়ে দেবো, ক্লাসের ডিউটি টাইমও কমিয়ে দেবো, কারণ সব দিক থেকে তো ঠকে লাভ নেই। আর তাদের জন্য খাটতে ভালো লাগে যারা সিরিয়াসলি নেয়, তো তোমরা তো সেটাও করো না। তো নর্মালাইজ, তো এটা আমি তাদের জন্য বলছি না যারা সিরিয়াস আছে। কজন আছো পুরো সেমিস্টার প্রচন্ড সিরিয়াস ছিলে, আমার নাম বলতে খুব একটা সমস্যা নেই। বিজয়ী আছো, অর্পিতা আছো, অঙ্কনা আছো, সোহম, ও আমার কোম্পানিরও বেশ কিছু কাজে জড়িত, আমি কিছুটা তোমার দিয়েছি, এবং কিন্তু রেকর্ডিং ফলো এবং ক্লাস ফলো করছে, আমাকে কোয়েশ্চেন করে। দুই সোহমের কথাই বলা হচ্ছে, আমাদের তোমার আশুতোষ কলেজেরও সোহম আছে। তো প্রিয়ম ফার্স্টে সিরিয়াস ছিল, এখন সিরিয়াস নেই। তো এরকম কয়েকজন আছো যারা সিরিয়াস, তোমার বিবেক, আমাদের শোষণা কলেজেরও বেশ কয়েকজন আছো। তো বেশিরভাগই কিন্তু খুব মানে ফাঁকি দেওয়ার জায়গায় চলে গেছে, কেন সেটা বুঝতে পারছি না লাস্ট সেমিস্টারে এসে। আর কয়েকজন তো ক্লাসেই দেখি না, তাদের কথা আর বললামই না, তারা সব ভিআইপি। তো প্রসেস ডিজাইন টাইটেল অ্যান্ড দেখো, আমরা ফার্স্টে ডেটা ফ্লো ডায়াগ্রাম, দেখো ডেটা ডিকশনারি পরেই আসলো। তো এইভাবে ডেটা ফ্লো ডায়াগ্রাম গুলো এখানে আইডেন্টিফাইড করা আছে পরপর। এখানে আমি কন্টেক্সট লেভেল ধরেই এগিয়েছি, মানে পড়ানো হয়েছিল যখন এটা পড়িয়েছিলাম। এটা একটা এমসিএ এর প্রজেক্ট, সেটাও বলে দিই, তোমার টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে। এবং যে ছেলেটা যে গ্রুপটা করেছিল, ছেলেটা ইউনিভার্সিটিতে টপার ছিল, 17টা এমসিএ কলেজের মধ্যে কিন্তু টপ করেছিল মাকাউটের আন্ডারে। তো তোমাদের সেরকম ডকুমেন্টেশন গুলো শেয়ার করার আমি চেষ্টা করি যারা একটা ল্যান্ডমার্কে পৌঁছেছে। তো এখানে মডিউল গুলো তোমরা আবার মেনশন করতে পারো, কারণ ফাংশনাল ফ্লো চার্ট আঁকতে গেলে মডিউল থাকতে, অলরেডি অনেকেই ফাংশনাল ফ্লো চার্ট এঁকে ফেলেছো। তো এই গ্রুপটাতে ওরা টোটাল 5 জন ছিল, এই জন্য অনেকগুলো মডেল ওরা আইডেন্টিফাই করেছে। তো ইউজ কেস ডায়াগ্রামটা আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করি। এখানে মানুষটা যেভাবে দেখতে পাচ্ছ এভাবে আঁকতে হবে। অনেক সময় তোমরা অনেকে নেট ফলো করো, তো সেখানে দাঁড়িয়ে এই মানুষটাকে অ্যাক্টর বলা হয়। অ্যাক্টর অনেক খালি মাথাটা এঁকে দিয়ে বসে থাকা অথবা অন্য মানুষের ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেগুলো উচিত না, কারণ সিস্টেম যেভাবে ডিফাইন করা আছে সেগুলো ইউজ করাটাই বাঞ্ছনা। সেখানে দাঁড়িয়ে তোমার এই অ্যাক্টর গুলোকে এভাবে আঁকা উচিত। তোমার সিস্টেমে যত রকম ইউজার আছে, ধরো লগ ইন করার পরে এমপ্লয়ি হিসেবে কেউ দেখতে পাচ্ছে পেজটা, কেউ অ্যাডমিন অ্যাডমিন হিসেবে দেখতে পাচ্ছে, অথবা নর্মাল ইউজার হিসেবে কেউ দেখতে পাচ্ছে। তো এইভাবে আমরা ধর লগ ইনের পরে সেই লগ ইন ইউজারের উপর বেস করে আমরা সেভাবে সে লগ ইন করে ঢুকে যাচ্ছে। ধর এটা হোম তোমার পেজের ব্যাপার দেখানো হচ্ছে, সেখানে ধর আরোই বাটন গুলো অ্যাভেলেবেল আছে, কন্ট্যাক্ট আস, ক্লায়েন্ট ফোরাম, আওয়ার পার্টনার, প্রোডাক্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন। তো যত সোজা কথা বলতে যতগুলো বাটন থাকবে সেগুলোকে আমরা তোমার ইউজ কেসে ডিজাইন করার চেষ্টা করি, এর বাইরে কিছু না।
ধরো অ্যাডমিন যখন ঢুকছে সে গিয়ে যে পেজ গুলো দেখতে পাচ্ছে, সেই পেজে যতগুলো বাটন আছে অথবা সেখান থেকে অন্য যে পেজে যদি যাওয়া যায় সেই পেজে গিয়ে কতগুলো বাটন সে পাচ্ছে, এইভাবে জিনিসগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়। একটু তোমার ওই অ্যারো গুলো সরে গেছে, একটু প্রপারলি আমরা আঁকবো, যে এমএস ওয়ার্ড খুলতে গেলে চেঞ্জ হয়ে যায়। তো তুমি আলাদা আলাদা করে প্রত্যেকের জন্যই আঁকতে পারো। একইভাবে সেম প্রসেস যদি অনেকে অ্যাক্সেস করে, যেভাবে আমরা ডিএফডি ক্ষেত্রে দেখেছিলাম, সেখানে তুমি সেটাও দেখাতে পারো। এমপ্লয়ি তোমার লিভ অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করছে, তোমার অ্যাডমিনও করছে, তো এখানে তুমি দুটো একটা রাখতেই পারো। তো সেই লিভের সাথে তুমি ধরো লিভ আছে এখানে, তার সাথে ধরো তুমি এমপ্লয়িকেও কানেক্ট করে দিতে পারো, তাহলে আলাদা করে আর এখানে আঁকতে হবে না। তো ডিএফডি ক্ষেত্রে যেভাবে আমরা ছবিটাকে ছোট করতে পারি, এখানেও ছোট করতে পারি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল হলো আমাদের আরেক ইউজ কেস। আমরা বেসিক্যালি ইউজ কেসটা দেখানোর জন্য আমি তোমাদের এতটা আইডেন্টিফাই করেছি। তো এই অবধি আমাদের মোটামুটি মানে ইউএমএল ডায়াগ্রাম কিছু শর্ট আছে এখানে, ওরা 5টা ডিজাইন করেছিল। তো সেখানে দাঁড়িয়ে ইউজ কেসটা এটা অনেকটা বেটার ভাবে আঁকা এবং কিভাবে করা উচিত সেটা এখানে আইডেন্টিফাই হয়েছে। তো এর সাথে আরো কিছু আমরা টুলস ইউজ করতে পারি, সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো এখানে এই ছবিটা যাবে একটা রেস্টুরেন্ট সিস্টেমের ক্ষেত্রে আইডেন্টিফাই করা হয়েছে। ধরো অনলাইন রেস্টুরেন্ট সার্ভিস বুকিং, তো সেখানে ধরো ওয়েব কাস্টমার যখন আসছে, এটাকে আমরা নর্মাল ইউজারদের বলছি, সে ধরো লগ ইন করে আইদার রেজিস্টার্ড কাস্টমার অথবা নিউ কাস্টমার হিসেবে সবাই ওয়েব কাস্টমার। তাহলে এখানে ইউজারটাকে যেভাবে আমরা ভাবতাম এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তুমি আরোটা উল্টো দিকেও দিতে পারো, যে ওয়েব কাস্টমার থেকে দুটো বেরোচ্ছে, একটা হলো রেজিস্টার্ড কাস্টমার, একটা নিউ কাস্টমার। নিউ কাস্টমার খালি কি করতে পারে, ভিউ করতে পারে আর ক্লায়েন্ট রেজিস্টার করতে পারে। তাহলে তোমার যদি ইউজার ইন্টারফেস ডিজাইন তোমরা না করে ওঠো, তাহলে কিন্তু ইউজ কেস ডায়াগ্রাম খুব ভালো আঁকতে পারবে না। এই জন্যই আমরা একটা সিস্টেম ধরে চলি। এই জন্যই আমাকে এতক্ষণ ধরে ওয়েট করে থাকতে হয়েছিল ইউজ কেস শেখানোর জন্য, যতক্ষণ অব্দি অ্যাটলিস্ট তোমাদের 80% ফ্রন্ট এন্ড ডিজাইন শেষ হয়নি। তো যেহেতু এখন সেটা হয়ে গেছে বলেই কিন্তু আমরা ইউজ কেস আইডেন্টিফাই করতে পারছি, এবং এরপরে ডায়াগ্রাম গুলো অনেকটাই তোমার কিন্তু আমাদের যদি আহ, তোমার ইউজার ইন্টারফেস ডিজাইন হয়ে যায়, আমাদের কিন্তু আজকে সুবিধা, এই জন্য এগুলো আগে করানো হয়। তো যাও, দুটো প্রসেসের মধ্যে সেম কানেকশন থাকবে। তুমি যদি ভিউ আইটেমের উপরে ক্লিক করে, তুমি যদি ক্লিক করো তাহলে তুমি মেক পারচেসে চলে যেতে পারো ডিলিট। এরকম দুটো পেজের মধ্যে তোমার আমরা ইচ্ছা করলে জানি কানেকশন করা যায়। তো একটা পেজ যদি আরেকটা পেজের সাথে কানেক্টেড থাকে, সেটাকে আমরা এইভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করি। এরকম অ্যারো দেওয়ার চেষ্টা করি। ইনক্লুড বলা হয়, এক্সক্লুড হতে পারে। মানে ধরো কেউ লগ ইন ইউজারের পাসওয়ার্ড ভুল দিল, মানে সেটা লগ ইন করে ঢুকতে পারবে, তুমি তাকে এক্সক্লুড করে বের করে দিতে পারো, কোনো একটা মেসেজ শো করে দিতে পারো। তো ইনক্লুড আর এক্সক্লুড দু রকম ভাবে ইনফরমেশন আমরা দিতে পারি। তো রেজিস্টার্ড কাস্টমাররা আইটেম ভিউ করতে পারে, পারচেস করতে পারে, চেক আউট করতে পারে, প্রত্যেকটাই পারে। আর নিউ কাস্টমাররা খালি তোমার ধরো আইটেম ভিউ করতে পারে, তারপর সে যদি কোনো খাবার অর্ডার করতে চায় অথবা অনলাইনে কিনতে চায়, তাহলে তাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আর সেই রেজিস্ট্রেশনটাকে অথবা খাবারটা যখন ফাইনালি চেক আউট হবে, সেটাকে অথেন্টিকেশন করার জন্য কেউ একজন থাকবে। আইডেন্টিটি প্রোভাইডার করার জন্য ধরো খাবারগুলো ডিটেলস দেওয়ার জন্য কেউ একজন থাকবে। কেউ ধরো তোমার কোনো একটা ব্যাংক ধরো রয়েছে, সে ধরো তোমার পেমেন্ট চেক করছে ঠিকঠাক ভাবে প্রসিডিওর হচ্ছে কিনা। কারণ যখন আমরা অনলাইন পেমেন্ট করি কোনো একটা সিস্টেমে, সেখানে কিন্তু অনেক থার্ড পার্টি অ্যাটাচ থাকে। ধরো অ্যামাজনে কিন্তু অনেক ইউজার রয়েছে, খালি তোমরা না, যারা সিস্টেমটা তৈরি করেছে তারাও রয়েছে, অ্যাডমিনও রয়েছে, যারা ভেন্ডর, যারা প্রোডাক্ট গুলো দিচ্ছে তারাও কিন্তু ইউজার, তারা তাদের কাজটা করছে। একইভাবে ধরো যারা তোমার অনলাইন তুমি যখন পেমেন্ট করছো, সেই সার্ভিসটা প্রোভাইড করার জন্য কোনো না কোনো ব্যাংকের সাথে আমাদের টাই আপ করতে হয়েছে অনলাইন সিস্টেম যখন চলে, তো তাদেরকেও কিন্তু আমাদের দেখাতে হবে। তো এইভাবে আমাদের কিন্তু ফার্স্ট ইউজার, ধরো আমরা ইয়ার মডেলে আঁকিনি, কিন্তু যদি আমাদের ইউজ কেটে কেটে যদি দেখাতে আমাদের কিন্তু এরকম অ্যাক্টর দিয়ে আইডেন্টিফাই করাতে হবে। তাহলে আমরা দুটো স্যাম্পল পরপর দেখতে পারলাম, একটা আমি আগের নোটটা দেখালাম, একটা এটা দেখালাম। কিছু কাউকে আঁকতে হবে না, আমি তো এই নোটটাও দিয়ে দেবো, এই নোটটাও দিয়ে দেবো। জাস্ট খালি যেভাবে বোঝানো হলো সেভাবেই তোমরা বাড়িতে দেখে তোমাদের প্রজেক্টের জন্য আঁকার চেষ্টা করতে হবে। অবভিয়াসলি ভুল হওয়ার চান্স খুব বেশি থাকবে, সেটাই কারেকশন করবো আমরা নেক্সট ক্লাসে। এবং যেটা বলার, নেক্সট ক্লাসে কিন্তু ইউএমএল ডায়াগ্রাম মোরালেস আমি ফাইনাল করবো। এগুলো ক্ষেত্রেও তুমি যখন খাতায় মেনশন করবে, ইউজ কেস শুরু করার আগে ইউজ কেস সম্বন্ধে তুমি লিখবে। অ্যাক্টিভিটি যেভাবে তুমি ইয়ার মডেলের জন্য লিখছো, ডিএফডির জন্য লিখছো, এগুলোর জন্য কিন্তু লিখতে হবে। এখানে আরেকটা ছবি সেই খাবারের জন্য আমরা আইডেন্টিফাই করেছি, এইভাবেও করা যেতে পারে। দেখো অনেক টার্ম এখানে মেনশন করা রয়েছে। এক্সটেন্ড মানে অনেক লিখতে ধর আরেকটা অপশন আমরা খুঁজে পাচ্ছি, সেটাকে আমরা এক্সটেন্ড হিসেবে আইডেন্টিফাই করতে পারি। ইনক্লুডও করা যায়, এক্সটেন্ডও করা যায়, এক্সক্লুডও করা যায়। তো ধরো এটা একটা ফুড ডেলিভারি সিস্টেমের কথা আইডেন্টিফাই করা হয়েছে। এখানে ক্লায়েন্ট রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, ওয়েটার রয়েছে, শেফ রয়েছে, খাবার রান্না করবে। তো ক্লায়েন্ট এসে ফার্স্টে কি করবে, অর্ডার পুট করবে, ঠিক আছে।
এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা দাগের উপর কিন্তু মেনশন করা রয়েছে কে কোনটা কাজ করছে। তো আগের ইউজ ইউজ কেস কিন্তু ছিল না, অথবা এর আগের নোটটা থেকে যেটা আমি তোমাদের দেখেছিলাম সেখানেও ছিল না। তো তোমার চাইলে এরকম লিখতেই পারো, তাহলে আরো বেটার বোঝা যায় যে কোন কাজটা হচ্ছে। তবে না লিখলে তো তোমার মার্ক কাটবে না। তো এখানে পুরো ছবিটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে। তো ফার্স্টে অর্ডার, ফুড অর্ডার হলো, তবে সে কোনো ড্রিঙ্কস অর্ডার করলো, একইভাবে সে যে ফুডটা অর্ডার করলো সেটাকে অর্ডার পাস করার ব্যবস্থা করলো। তো অর্ডার উপর বেস করে শেফ সেই খাবারটাকে রেডি করলো, তারপরে ওইটা সেটাকে সার্ভ করলো। শেফ যে ফুডটা কুক করছে সেটা তো আর ধরো সে দিতে যাবে না, এই জন্য প্রসেসটা ওখানেই শেষ হয়ে গেল। সেখান থেকে একটা নোটিফাই গেল তোমার সার্ভ ফুডের কাছে, তখন তো ওইটাকে সার্ভ ফুড, তাহলে তুমি এখানে কুক ফুড থেকে একটা ডট ডট অ্যারো দিয়ে সার্ভ ফুডকেও কানেক্ট করতে পারতে, তার উপর তুমি ইনক্লুড লিখে দিতে পারতে। তো সেটাও এখানে করা যায়। তো একইভাবে ক্লায়েন্ট তোমার খাবার খাচ্ছে, কোনো একটা ড্রিঙ্কস পান করছে, একইভাবে সে বিল পেমেন্ট করতে গেলে ক্যাশিয়ারের কাছে যাচ্ছে, যে খাবারটা সে খেলো তার জন্য সে পে করছে। তো এইভাবে যখন একটা সিস্টেম আমরা ডিজাইন করি, তো দিস ইজ নোন অ্যাজ ইউজ কেস ডায়াগ্রাম, মানে প্র্যাকটিক্যালি যে জিনিসটা আমরা হ্যান্ডেল করছি সেটাকে যখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো তিনটে ছবি আমি তোমাদের দেখালাম, তিনটে ছবিতে তিন রকমের ফ্লেভার আমরা পেলাম। তো যেটা তোমার মনে হয় সেটাকে তুমি আপার মার্ক ধরে নিয়ে সেইভাবে তোমার প্রজেক্টের ইউজ কেস ডায়াগ্রাম আঁকার চেষ্টা করতে হবে। এবং বেশিরভাগ ছেলেমেয়েরা ইউজ কেস ডায়াগ্রাম ডিজাইন করে, কারণ খুব সহজ ডায়াগ্রাম, এবং সফটওয়্যার কিভাবে কাজ করছে একটা ভিউ আমাদের সামনে ফুটে ওঠে ইউজ কেস ডায়াগ্রাম। তাহলে যদি তোমার জায়গায় আমি থাকি, তাহলে তিনটে ডায়াগ্রাম মোটামুটি আমরা আঁকার চেষ্টা করব। একটা হলো তোমার ইআরডি ডিএফডি ইউজ কেস, আর তার সাথে সাথে ফাংশনাল ফ্লো। ফাংশনাল ফ্লো মানেই হলো মডিউল গুলোকে জাস্ট যখন আমরা আহ, পুরো সিস্টেমটা আইডেন্টিফাই করে এঁকে দেখাচ্ছি, তো ওটার জন্য আমাদের কোনো ভাবতে হয় না এক্সট্রা, এই জন্য ওটা একটা ডায়াগ্রাম হিসেবে চলে আসে, ফাঁকি দেওয়া হয়ে গেল। তাহলে এই যে চারটে ডায়াগ্রাম হয়ে গেল, তাহলে গ্রুপে যদি তোমার তিনজন বা চারজন অব্দি মেম্বার থাকে, এই চারটে ডায়াগ্রাম দিয়ে তোমরা চালিয়ে দিতে পারো। তো পুরোটাই ডিপেন্ড করছে তুমি তোমার গ্রুপের মেম্বারদের কতটা কি চাইছো তারা ভালো মার্ক করুক, কারণ যত বেশি ডায়াগ্রাম নিয়ে বলবে তো তত বেশি কিন্তু মার্কের জায়গাটা বেটার হবে। তো সেভাবে ডিস্ট্রিবিউটও করতে হবে। ধরো যে ফ্রন্ট এন্ড বোঝাচ্ছে, সে ধরো ইউজ কেসটাও বুঝিয়ে দিল, তাহলে ইউজ কেসের সাথে ফ্রন্ট এন্ড অনেকটা কাছাকাছি মেলে। তো একইভাবে যে ইন্ট্রোডাকশন লিখেছে সেই ইয়ার মডেলটা ডিজাইন করতে পারে, বা ফাংশনাল ফ্লোচার দেখাতে পারে, কারণ সে তো ফার্স্টে মডেল গুলো নিয়ে বলবেই। তারপর ফাংশনাল ফ্লো থাকলে এবার অনেক সময় কি হয়, যেহেতু টিচাররাও জানে ফাংশনাল ফ্লো চার্ট হলো যে একটা ফাঁকিবাজি ডায়াগ্রাম, তো সেটার জন্য তো অনেক সময় মার্ক জেনারেটেড হয় না। এই জন্য আমি ছাত্রদের সাজেস্ট করি অ্যাটলিস্ট তোমার ফাংশনাল ডায়াগ্রামটাকে বাদ দিয়ে আরেকটা ডায়াগ্রাম অ্যাটলিস্ট বেশি ইনক্লুড করতে, অ্যাপার্ট ফ্রম ইউজ কেস ইয়ারটি দিয়ে। তো সেটা তোমরা ডিসাইড করবে, কারণ কি বললাম, তোমরা এখন এখনকার দিনে অনেকটাই তোমরা মানে রিল্যাক্স মোডে থাকতে চাও, তো কোনো কিছু আমি চাপ দেবো না, যেটা বেটার মনে হয় সেটাই করবে। এখানে আরেকটা ছবি আঁকার চেষ্টা করা হয়েছে। তো চেক আউটের পরে গিয়ে একটা ক্লায়েন্ট কি কি করতে পারে, তো ছবিটা তোমার নিজেরাই দেখার চেষ্টা করো। অলরেডি টুলস গুলো আমি তোমাদের বলে দিয়েছি, কোনো কোয়েশ্চেন তাহলে করে নেবে। আর বুঝতে পারছি ছবিগুলো যাচ্ছি এঁকে এঁকে দেখা, তারপর ওটা সময় নষ্ট হতো, এই জন্য আমি একবার আগে এঁকে রেখেছিলাম স্মার্ট ড্রতে, তারপরে তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। আর প্রত্যেকবার তোমরা এগুলো দেখে নিতে পারবে, আঁকার সময়টা সেভ হয়ে যাবে। এই জন্য আজকে ক্লাসটা আমি চাইছিলাম অনলাইনেই হোক, অফলাইনেও যদি গ্রুপে শেয়ার করে দেখানো যেত, কত প্রজেক্টরে দেখানো যেত, তারপরেও দেখো আজকে আমি অতটা কঠোর হবো না, অনেকগুলো পড়ার কথা বললাম। আজকে ক্লাসে রেকর্ডিং হচ্ছে, আমি অবশ্যই পাঠাবো, কারণ ডায়াগ্রাম গুলো খুব ইম্পর্টেন্ট। তো সবাই ছবিটা খুব ভালো করে দেখো, কোনো কোশ্চেন হলে করে নাও, লজ্জা পেলে নিজের লস।
স্যার ইনক্লুড এক্সক্লুডের এক্সটেন্টটা কোথায় কোথায় ইউজ হয় আরেকবার একটু বলবেন? হ্যালো স্যার। তো হোপফুলি আমরা এই অবধি বুঝলাম, এবার এগোই সামনের দিকে। তো তোমরা নিশ্চয়ই যারা বিশেষ করে বেহালা কলেজের ছাত্র দেখতে পেয়েছো, কলেজের ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া হয়েছে যে 15 মে থেকে কম্পালসারি ভাবে বেহালা কলেজে ইন্টার্নশিপ শুরু হচ্ছে সেকেন্ড সেমের ছাত্রদের জন্য। তো প্রিন্সিপালের সাথে কথা বলে আমি সেটাকে ফোর্থ সেমিস্টারের জন্য করে দিয়েছি, তো যাতে ওরাও সেই সুবিধাটা পায়। তো সেখানে দাঁড়িয়ে ইউনিভার্সিটি স্পষ্টভাবে কিন্তু সব কলেজগুলোকে নোটিশ পাঠিয়ে দিয়েছে ইন্টার্নশিপ করাতেই হবে। কারণ ইউজিসি নতুন গাইডলাইনে বলেই দিয়েছে যদি ইন্টার্নশিপ যদি সিলেবাসে না থাকে ছাত্রদের করা, তাহলে তারা ভবিষ্যতে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কোম্পানিগুলো সেই রুলস ফলো করছে। এই জন্য বিসিএ বলো বিটেকে বলো এইসব জায়গাতে কিন্তু ইন্টার্নশিপ এখন থেকে প্রায় 15 বছর আগে থেকে শুরু হয়েছিল। ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক লেট করে ফেললো শুরু করতে। এটা কিন্তু তোমাদের জন্য একটা অ্যালার্মিং, বারবার করে বলা হচ্ছে। এবার তোমাদের সিলেবাসও যদি তোমাদের যদি বায়োডাটা মানে তোমার চাকরি বাজারে যাবে, যদি বায়োডাটায় মেনশন না থাকে যে ইন্টার্নশিপ, কেউ ওই একটু শুনবে না যে তুমি সিবিসিএস এর ছাত্র না পুরোনো সিস্টেমের ছাত্র। আজকালকার দিনে সময় নেই কারণ প্রত্যেক বছর ইন্ডিয়াতে প্রায় 3.5 লাখ ছেলেমেয়েরা আইটি সেক্টরে পাশ করে বেরোয়, আর চাকরির জায়গা তৈরি হয় মেরে কেটে 1.25 লাখের মতো। তো বাকিরা কিন্তু চাকরি পায় না। তো মার্কেটে সবার কাছে প্রচুর অপশন আছে। তো আলটিমেট দিনের শেষে চাকরিটাই ইম্পর্টেন্ট। আর এমন একটা সেক্টরে পড়াশোনা করছো, প্রচুর চাকরি চাকরি মার্কেটে রয়েছে। আর অবাক ভাবে আমি তোমাদের এই ক্যারিয়ার কাউন্সিলের সাথে জড়িত, প্লাস আরো কয়েকজন টিচারের সাথে আমার কথা হয় যারা জড়িত। আলটিমেটলি দেখা যায় আজকালকার দিনে চাকরি ওয়েস্ট বেঙ্গলে সবাই বলে নেই, কিন্তু আইটি সেক্টরে এত চাকরি রয়েছে। আর বিশেষ করে এখনকার দিনে যে সিলেবাস হয়ে গেছে, কিন্তু আমরা যোগ্য ক্যান্ডিডেট খুঁজে পাই না। মানে তার স্কিল, একটু যদি আমি স্কিল হই, মার্কেট স্বপ্নের ক্যারিয়ার গড়া কিন্তু কোনো ব্যাপারই না আমাদের কাছে। এবং তোমরা বলতে পারো স্যার সরকারি চাকরি তো স্বপ্নের ক্যারিয়ার হয়। তো সরকারি চাকরি করার পিছনে সব থেকে বড় উদ্দেশ্য যেটা সেটা হলো আমাদের পেনশন। পেনশনটাই কিন্তু বন্ধ হয়ে গেছে 2009 সালের পর থেকে। কলেজে যদি চাকরি করো পেনশন পাবে না। তো অনেক গভর্নমেন্ট জব সেক্টর কিন্তু পেনশনই বন্ধ হয়ে গেছে, এবং তোমার স্যালারি থেকেই একটা টাকা কেটে নিয়ে সেটা তোমাকে দেওয়া হবে অ্যাজ এ পেনশন পরবর্তীকালে, যেটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। তো সেখানে দাঁড়িয়ে সরকারি চাকরির যে মোহটা সেটা অনেকটাই কেটেছে। মাঝখানে সবাই চোখ বন্ধ করে সরকারি চাকরির দিকে আসতো। এখন কিন্তু আবার যারা বিশেষ করে আইটি সেক্টর অথবা যারা এমবিএ করছে, বিবিএ করছে, তারা কিন্তু আবার একটু চলে যাচ্ছে তোমার এইসব সেক্টরের দিকে। কারণ অল্প সময় বেশি টাকা ইনকাম এবং স্বপ্নের ক্যারিয়ার আইটি সেক্টর অথবা এমএনসি গুলোই দিতে পারছে। হয়তো কাজের প্রেশার বেশি, কিন্তু সরকারি চাকরি করলে তুমি ওই যে লিমিটেড স্যালারি, কবে কবে বাড়বে ওই বিয়ের জন্য লড়াই করো, হ্যানের জন্য লড়াই করো, যদি কেন্দ্রীয় সরকারি চাকরি না পাও। তো সেখান দাঁড়িয়ে সেটা একটা লং টার্মের ব্যাপার। অবশ্যই সরকারি চাকরি পেমেন্ট সব থেকে বেশি। তারপরেও সে যদি পদের চাকরি না হয়, ডাব্লিউবিসিএস হলে না, তুমি আইএস আইপিএস হলে না, বড় র্যাঙ্কে কাজ করলে না, নর্মালি কেরানির চাকরি বাকরি করে কোনো লাভ নেই। আর যদি ঘুষ খাও সেটা আলাদা কথা। তো সেই ঘুষ খেতে গেলে সেই জায়গাতেও তোমাকে যেতে হবে, সেই যোগ্যের চাকরিও পেতে হবে। তো সেসব জায়গায় দাঁড়িয়ে অল্প সময় খেটে যারা আইটি সেক্টরে কাজ করে যদি সেই জায়গায় চলে যায়, হার্ডলি 15 থেকে 20 বছর তোমার খাটতে হয়। তারপর তুমি যে রেভিনিউটা জেনারেট করে তুমি যদি ব্যাংকে ফিক্স করে দাও, আর কিছু টাকা যদি তুমি ব্যবসায় লাগিয়ে দাও, আরাম তোমার দেশ দেশ আগামী জীবন চলে যাবে। তো তুমি সারা জীবন ধরে খাটবে 60-65 বছর অব্দি, নাকি 40 বছরের মধ্যে খাটা শেষ করে দেন লাইফটাকে এনজয় করবে, পুরোটাই ডিপেন্ড করে তোমার উপর। তো সেখানে দাঁড়িয়ে আজকালকার দিনে কিন্তু আমাদের সময় এগুলো এতটা ছিল না। এই জন্য তোমার আম, সরকারি চাকরি বাকরির দিকে তোমার নজর বেশি ছিল, কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো সিনারিও চেঞ্জ হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের যদি রেডি করি তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারি। এই কথা ভেবেই কিন্তু তোমাদের এই
প্রজেক্টটার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেটের ব্যবস্থা করেছিলাম। অলরেডি যারা তোমাদের মধ্যে সিরিয়াস অনেকেই আছে, এগুলো আমি নাম বলছি না, আমরা প্রত্যেক বছর এরকম নানা রকম ট্রেনিং এর ব্যবস্থা করি। যেমন আজকে থেকে শুরু হবে একটা আর্ট প্রোগ্রামিং এর, তো সেখানে দাঁড়িয়ে সার্টিফিকেট আলটিমেট দিনের শেষে তুমি মুখের কথা কেউ বিশ্বাস করবে না, সার্টিফিকেটটাই লাস্ট কথা। তো সিভিতে সার্টিফিকেট থাকলেই সে বুঝবে, তারা বিশ্বাস করবে যে হ্যাঁ তুমি কাজ করেছো। এই জন্য কিন্তু তোমাদের কাছ থেকে একটা নমিনাল টাকা নিয়ে গেলে ট্যাক্সের টাকা নিয়ে একটা সার্টিফিকেট তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম। প্লাস যে স্যার তোমাদের ক্লাস নিচ্ছেন তারও একটা টাকা সেখানে অ্যাটাচ রয়েছে, তাকে তো ফিস দিতে হবে, সেটা কষ্ট করে ক্লাস নিচ্ছে, আমার সাথে সাপোর্ট করার চেষ্টা করছে, তাহলে আমাকে যদি করাতে হতো তাহলে সব কোর্স শেষ করে দিয়ে আমি প্রজেক্টে হাত দিতাম। তো সেক্ষেত্রে কি হতো বুঝতেই পারছো, মে মাসের লাস্টে দিয়ে গিয়ে প্রজেক্টের কাজ শুরু করতাম। তো সেটা যাতে না হয় বলেই কিন্তু এতটা এফোর্ট আমাদের দেওয়া হচ্ছে। প্লাস আরেকজন স্যারকে আমি অ্যাটাচ করেছি অটোমেটিক ক্লাসের জন্য, যেহেতু আমাকে সবার কথাই ভাবতে হয়। ফ্রাঙ্কলি স্পিকিং, আমি তোমরা এতটাই আঘাত দিয়েছো, সেই জায়গায় দাঁড়িয়ে আমি লাস্ট সেমিস্টারও পুরোটা আমি ক্লাস নিয়েছিলাম। এই বছর আমি আসতে তোমার কিছু আউটসোর্স করলাম, আমি অন্যদের একটু সময় বেশি দিলাম। তো এরকম যদি আরো বেশি অন্যদের সময় বেশি দেবো, তোমাদের কম দেবো, কিছু করার নেই, কোনো দিক থেকে তো বাঁচাতে হবে। এবার আমরা চলে আসি নেক্সট যে ডায়াগ্রাম, সেটা হলো ক্লাস ডায়াগ্রাম। তো ক্লাস ডায়াগ্রাম বেসিক্যালি আমরা অবজেক্ট, পলিমরফিজম, ক্লাস এর উপর বেস করে তৈরি করা। তো নামের সাথে কাজ অনেকটা মিল আছে। এখানে হয়তো ছবিটা একটু হেজি দেখতে পারবে, আমি আরেকটা ছবি এর পরে দেখাবো। তো একটু বলে যাচ্ছে, এটা রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমের একটা তোমার ক্লাস ডায়াগ্রাম ডিজাইন করার চেষ্টা করা হয়েছে। তো সোজা কথা বলতে, তোমরা এর আগে লাস্ট সেমিস্টারে জাভা প্রোগ্রামিং করেছো, অনেকে জেকার জন্য আমাদের সেন্টারও C++ প্রোগ্রামিং করেছো, অথবা বাড়িতে করছো যারা জেকাতে বসতে চাও, কারণ ওখানে C++ থেকে কোশ্চেন আসবে। আমরা আমাদের জেকার ট্রেনিংও খুব তাড়াতাড়ি আবার C++ শুরু করবো। তো যা হোক, যখন আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি, আগে আমাদের ক্লাস ডিজাইন করতে হয়। তো ক্লাসের মধ্যে দুটো ইউনিট থাকে, একটাকে বলি আমরা তোমার ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট, আর একটা হলো ফাংশন ডিজাইন পার্ট। তোমরা যারা জাভাতেও কাজ করেছো সেখানে দেখেছো। তো এখানে একটা সিস্টেমে যারা এন্টিটি হয় তাদেরকে আইডেন্টিফাই করতে গেলে, বা যেসব জায়গাতে আমরা ভেরিয়েবল সেট করছি সেই ভেরিয়েবলের নেম গুলোকে মেনশন করতে হয়। প্যারালালি সে কোন কোন ফাংশন হ্যান্ডেল করতে পারছে সেগুলোকে মেনশন করতে হয়। তার মানে একটা ক্লাস তৈরি করবো আমরা। যেমন আমি পড়ে দিচ্ছি এখানে, ধরো প্যাসেঞ্জার বলে একটা এখানে আমরা ক্লাস তৈরি করেছি, বা একটা অবজেক্ট দেখা যাচ্ছে যে দুটো জিনিস নিয়ে তৈরি হয়েছে। একটাকে বলা হচ্ছে তোমার ভেরিয়েবল লিস্ট, সেখানে রয়েছে নেম, এজ, জেন্ডার, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার। প্রত্যেকটা পাশে কলমে তোমাকে বলেও দিতে হবে যে তুমি কোন ধরনের ডেটাটা ইউজ করছো MySQL। তো এর জন্য ডেটা ডিকশনারিটা তৈরি হওয়া দরকার। আর নিচে আমরা বলে দিয়েছি কি কি ফাংশন, ওই ফাংশন বলতে তোমরা অলরেডি মডিউলটা ডিফাইনই করেছো। তুমি যখন সফটওয়্যার ডিজাইন করছো ফাংশনও তোমরা ডিজাইন করেছো, বা পিএইচপি আলাদা পেজ ডিজাইন করে কানেক্ট করছো। তো সেগুলোকে এখানে আমরা লিখে দিয়েছি। ধরো সে ক্যান্সেলেশন করতে পারে, ট্রেন সার্চ করতে পারে, তো এইগুলোই ফাংশন যেগুলোকে সে অ্যাক্সেস করতে পারে, সেগুলো লেখা হয়েছে। তবে এটাও মনে করে লিখতে হবে ফার্স্ট টাইম সে যা কাজ করছে। তো সবার আগে আমরা যখন রেলওয়ে রিজার্ভেশন করি আমরা কিন্তু তোমার সার্চিং করি ট্রেন। তো এখানে যদি খেয়াল করে দেখো, ট্রেন বলে একটা টেবিল মেনশন করা, ট্রেন তো নিজে থেকে কোনো কাজ করতে পারে না, তো যে ডেটা এই জন্য একটা টেবিল রয়েছে যেগুলি ট্রেন রিলেটেড ডেটা সেট করেছে। তো এখানে নিচে দেখো আমরা ওয়ান, তার পাশে ওয়ান ডট ডট স্টার লিখেছি, ওই কার্ডিনালিটিটা এখানেও মেনশন করতে হয়। তো আমরা যখন সার্চ করি একটা ট্রেনের ব্যাপারে মাল্টিপল ইউজার সার্চ করতে পারি, সেটাকে আমরা ওয়ান ডট ডট স্টার লিখে দেবো যদি মাল্টিপল ইউজার হয়, মানে এন, এটা 1:m রিলেশন যদি আমরা ভাবি। আর ট্রেন একটা ট্রেনের ব্যাপারে ধরো আমরা সার্চ করছি এট এ টাইম, তো সেক্ষেত্রে ট্রেনের দিকে দেখো ওয়ান মেনশন করা রয়েছে। একইভাবে আমরা যখন ট্রেন আমাদের সার্চ করা হয়ে যায়, আমরা বুক করি, দেন বুক টেবিলে চলে যাচ্ছে, সেখানে কিছু ইনফরমেশন সেভ হচ্ছে, ফাইনালি আমরা টিকিট প্রিন্ট করতে পারি। একইভাবে তুমি যখন ট্রেন সার্চ করার চেষ্টা করছো, সেটা ডেটাবেসের সাথে কানেক্টেড হয়েছে। একইভাবে একজন অ্যাডমিন থাকে, যেটাকে আমরা রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেটর বলছি, সেই যেসব পোর্শন গুলোকে হ্যান্ডেল করছে সেগুলোকে আমরা মার্ক করেছি। প্রত্যেকটা দাগের উপর কিন্তু আমাদের প্রপারলি মেনশন করে দিতে হবে যে তোমার সে কি কাজ করছে। এখানে আপনি মনে রাখতে হবে, প্রিন্ট করতে গেলে খালি গোল করে তার নিচে যখন দুটো আমরা দুদিকে খোলা দাগ না তার ভিতরে লিখে দেবো ও কি ধরনের জিনিস প্রিন্ট করছে, যেভাবে আমরা ডিএফডি তে দেখিয়েছিলাম। তো বা ক্রেডিট কার্ড যখন কোনো এক্সটার্নাল এন্টিটি কানেক্টেড হয়, হার্ড কপি বেরোচ্ছে, বা ক্রেডিট কার্ড একটা হার্ড আমাদের কার্ড থাকে, অথবা প্রিন্ট করলে একটা আমরা কাগজ পাবো, বা টিকিটটা প্রিন্ট পাবো। তো যেগুলো হার্ড কপি অথবা যার একটা আলাদা অবজেক্ট তৈরি, সেগুলোকে আমরা এইভাবে মেনশন করছি যেভাবে ছবিতে দেখতে পাচ্ছি। তো ওভারঅল ইট ইজ আ ক্লাস ডায়াগ্রাম, যেখানে তোমাকে বলে দিতে হবে কে কোন কাজ করছে। পুরো ছবিটা একবার একটু দেখে না, একটু হেলদি আছে। তো তোমাদের যে ডকুমেন্টেশন আমি পাঠিয়েছি দেখবো অনেকেই ক্লাস ডায়াগ্রাম ডিজাইন করেছে, এটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো, নাও চাইলে করতে পারো, তোমাদের উপরে। ছবিটা একবার দেখো। আর আজকের ক্লাসের
এগুলো বোঝানোর পরে কিন্তু আমি তোমাদের ইআরপি ডিএফডি আবার চেক করবো, আবারও বলছি। তো হোপফুলি প্রত্যেকটা গ্রুপের মেম্বার এখানে অ্যাটাচড আছে, যদি না থাকে তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব অ্যাবসেন্ট থাকে ইমিডিয়েটলি তাই সেই গ্রুপের কাউকে ফোন করে অ্যাটেন্ড করতে বলো। আর 3 নম্বর যেটা কথা হলো, আজকেই ফাইনাল করে দেবো। তো একসাথে সব প্রবলেম হতে পারে না। আর আমি তোমাদের বলেছি কারো যদি প্রবলেমও থাকে সেটা আমাকে আগে শেয়ার করতে হবে। তো আজকে সারাদিনে কেউ কিছু শেয়ারও করনি, তার আমি ধরে নিলাম কারো কোনো প্রবলেম নেই। তো আজকে এগুলো ফাইনালাইজ হলাম, তো আমি দেখবো। তো বলে এই ছবিটা আমরা দেখলাম, এখানে আরেকটা ছবি ক্লিয়ারলি আঁকার চেষ্টা করা হয়েছে, এটাও ট্রেড ম্যানেজমেন্ট সিস্টেম। তো এবার নিজেরাই দেখো দেখো বুঝতে পারছো কিনা, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। কোনো অ্যারো দিয়ে দেখাবো না, খালি লাইন কানেক্টেড থাকবে। তো হোপফুলি আমরা ছবিটা বুঝতে পারলাম, কারণ এখন অব্দি কারো কোনো কোশ্চেন আমি পেলাম না অ্যাজ সাচ। কারণ আমি ধরে নিলাম আমাদের এই ছবিটা বুঝতে কোনো সমস্যা নেই। এটা আরেকটা অপশন আমরা পেলাম, এখানে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় আমরা এইভাবে ওভারঅল আঁকতে পারি যদি আমরা কষ্ট কম করতে চাই। তো আমরা যখন অনেক সময় কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বই দেখেছি, আমরা দেখেছি ক্লাস গুলোকে আমরা এইভাবে অনেক সময় দেখানো হয়, অথবা তুমি এভাবেও দেখাতে পারো। এখানে দেখো পুরো জিনিসটাকে অবজেক্টটাকে বলা হচ্ছে, অথবা ক্লাসটাকে বলা হচ্ছে তোমার ধরো রিক্রুটমেন্ট সিস্টেম। আর এখানে দুটো দাগ দেওয়া মানে প্রথম উপরের বক্সটাকে বোঝানো হচ্ছে কিছু ভেরিয়েবলস রয়েছে, নিচের বক্সটাকে বোঝানো হচ্ছে কিছু ফাংশনস রয়েছে। এইভাবে দেখানো যেতে পারে, যেটা যথেষ্ট ফাঁকিবাজি। তো মার্ক হয়তো টিচার দেবেন না, সেই ক্ষেত্রে বেটার অপশন আইদার একদমই না আঁকা, অথবা আমরা যদি ইউজ ক্লাস ডায়াগ্রাম ডিজাইন করে এভাবেই করব। এই সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে ক্লাস ডায়াগ্রামের আরেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যেটাতে তোমরা দেখতে পাচ্ছ খালি আমরা ভ্যারিয়েবলের নেম লিখেছি কোনোটাতে, আর কোনোটাতে খালি আমরা ভ্যারিয়েবল ফাংশন দুটোও লিখেছি, আগে প্লাস সাইন দিয়ে লেখা হয়েছে। তো এটা আরেকটা অপশন, তুমি চাইলে প্লাস দিয়েও লিখতে পারো। তাহলে যত রকম পসিবল ভাবে আমরা ডিজাইন করতে পারি, প্রত্যেকটা আমি এখানে মেনশন করেছি। আচ্ছা, তো ওই ছবিটা সবাই দেখো, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমার মাঝখানে স্পিকারটা বন্ধ হয়ে গেছিল, চার্জ শেষ হয়ে, ওটা পোর্টেবল স্পিকার, তো আমি বুঝতে পারছিলাম না তোমার শুনতে পাচ্ছি।
যা হোক, তো হোপফুলি আমরা ক্লাস ডায়াগ্রাম এবং ইউজ কেস নিয়ে আমাদের কিছুটা ডাউট ক্লিয়ার হলো, কারণ অনেকগুলো স্যাম্পল তোমাদের দেখালাম। তোমরা অনেক সময় নেটেও সার্চ করবে, দেখতে পারো, প্লাস আবারও বলছি ডকুমেন্টেশনও দেখবে অনেকে এঁকেছে। তো যেহেতু অনেক ডকুমেন্টেশন যেটা অনলাইনে, মানে তোমার পরীক্ষাই অনলাইনে হয়েছিল, তো সেসব জায়গায় আমরাই পরীক্ষা নিয়েছিলাম, বাইরে থেকে এক্সটার্নালও লাগেনি। তো লাস্ট মোমেন্টে আমি ওই জন্য খুব একটা বেশি চাপও দিইনি। কিন্তু স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশন হতে গেলে কিন্তু এখন যেহেতু অফলাইনেই পরীক্ষা, যেভাবে আমি বলে দিচ্ছি সেইভাবে আঁকার চেষ্টা করবে, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। প্রত্যেকটা একটা ওয়েল ফরম্যাট রয়েছে। তো সবাই আবার যতটা অবধি, অবশ্য নোটটা আমি তো এখনো শেয়ার করিনি, তোমরা বাড়িতে দেখে নেবে। আর তারপরে তো আঁকা শুরু করলেই বোঝা যাবে কে কতটা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমরা সেভাবে আইডেন্টিফাই করব। তো আঁকতে প্রাইমারি লেভেলে আঁকতেই হবে, ভুল করলেই তো জিনিসটা আইডেন্টিফাইড হবে। যদি নাই আঁকো তাহলে কি আইডেন্টিফাইড হবে? তো আমরা এবার চলে আসি নেক্সট যে ডায়াগ্রাম, যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এটা ওয়ান কাইন্ড অফ বিহেভিয়ারাল মডেলের মধ্যেই পড়ে, যেমন ডিএফডি পড়ে। তো একটা সফটওয়্যার কিভাবে কাজ করছে সেটাকে যখন ফ্লো চার্টের মধ্যে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তো সেটাকে আমরা বলি তোমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো ফার্স্ট একটা স্যাম্পল দেখো এখানে। তুমি ধরো পরীক্ষায় এটা একটা অনলাইন ধরো এক্সামিনেশন সিস্টেম অথবা অফলাইন এক্সামিনেশন সিস্টেমের একটা ডায়াগ্রাম। স্টার্ট এবং এন্ড, স্টার্টটা একটা সিঙ্গেল গোল দিয়ে হয় আর এন্ডটা ডাবল গোল দিয়ে হয়। অবশ্য দুটোই তুমি ডাবল সিঙ্গেল গোল দিয়ে আঁকতে পারো, অসুবিধা কিছু নেই। তো একটা অ্যারো নামে দেখো ফ্লো চার্টের মতো। তুমি যে কোনো কাজ যদি করো সেই ক্ষেত্রে প্রসেসটাকে আমরা এরকম করে, যে রেজিস্টার ফর টেস্ট এইভাবে দিয়ে বোঝার চেষ্টা করি আমরা। তো আর যদি কোনো কন্ডিশন চেক করানোর থাকে সেটাকে আমরা এরকম বক্স দিয়ে আঁকি। তো ধরো তুমি পরীক্ষায় বসতে গেলে আগে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে সিইউতে। আগে চেক করা হবে তুমি অলরেডি রেজিস্টার্ড কিনা। যদি হও তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে, যদি না হও তাহলে তুমি আবার ব্যাক করে যেতে হবে। ধরো তোমরা লগ ইন করতে চাইছো, তুমি কোনো একটা ইউজার লগ ইন করলে তো সিস্টেমে ঢুকতে পারবে, নাহলে তাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো এইভাবে তোমরা সেই সময় ভাবতে পারো। তাহলে লগ ইন করে ঢুকলে সে টেস্টে বসতে পারবে। যখন সে টেস্টে বসবে, তার সেই ফরম্যাটটা বেসিক্যালি তৈরি করবে ইউনিভার্সিটি, কোনো একজন ফরম্যাটার থাকবে যার উপর দিকে থাকে, তারাই বলে দেয় যে কোশ্চেন পেপার কিরকম ভাবে সেট করতে হবে। একটা ফরম্যাট তৈরি করে দেন। সেখানে বেশ কিছু ক্যাটাগরি, যেমন তোমাদের দেখবে কোশ্চেনে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এরকম থাকে, তো ক্যাটাগরি গুলো তারা বলে দেন। টিচাররা কি করেন, সেই ক্যাটাগরি অনুসারে কোশ্চেন অ্যাড করেন। রিভিউয়ার বলে একজন থাকে, সে চেক করে দেখে যে কোশ্চেনটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে কিনা। যদি হয় তাহলে সে টিচারকে আবার রিটার্ন করে দিল, হ্যাঁ ঠিক আছে। আর যদি কিছু মনে করে না মডিফিকেশনও করতে হবে, সেক্ষেত্রে সে টিচারকে রিটার্ন করতে পারে। আর যদি সে মনে করে না আমি নিজে থেকে অ্যাড করবো, সেক্ষেত্রেও অ্যাড করতে পারতো। ফাইনালি সেখান থেকে চলে আসবে অ্যাড টু কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংকে অ্যাড হলো। সেটার উপর বেস করে ছাত্ররা কি করবে, পরীক্ষা দেবে, এবং ফাইনালি তার উপর বেস করে রেজাল্ট তৈরি হবে। তাহলে এইভাবে যখন পুরো প্রসেস, এটাকে আমরা সব প্রসেস গুলো ডায়াগ্রামের সাথে আমরা তুলনা করি, পুরো কাজগুলো যেভাবে হচ্ছে সেটাকে আমরা এই টেস্টে আইডেন্টিফাই করার চেষ্টা করি। দিস ইজ নোন অ্যাজ আমাদের কি ডায়াগ্রাম বললাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো ছবিটা সবাই আগে একবার দেখো, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করো। তারপর তো আমি আবার দরকার হলে বোঝাবো। আরো কিছু অ্যাপ্লিকেশন স্যাম্পল আমি এরপর আর দেখাতে চলেছি। তো হোপফুলি আমরা এই ছবিটা মোটামুটি একটু বুঝলাম। কনফিডেন্স বাড়ানোর জন্য আরো কিছু ছবি আমরা দেখবো। তো ধরো এখানে একটা অনলাইন ডেলিভারি সিস্টেম, সেটা গফার্স হতে পারে, যেটা এখন ব্লিঙ্কিট হয়ে গেছে, অথবা তোমার অ্যামাজন গ্রসারি, অথবা এই ধরনের সিস্টেমের জ্যাপটো, আমরা এগুলো ভাবতে পারি। তো দেখো সবার আগে কি হলো, প্রসেসটা যখন শুরু হচ্ছে, তুমি একটা অর্ডার রিসিভ করলে, সেই
না অব্দি তো তুমি ডেলিভারি করতে পারবে না। এখানে কন্ডিশনটাকে ইচ্ছা করলে আমরা তোমার এরকম ভাবে বক্স করেও বোঝাতে পারি। তো সবার আগে প্রসেসটা যেখান থেকে ডাইভার্ট হয় সেটাকে আমরা এরকম বক্স করে আঁকি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কাজটা দুভাবে হতে পারে। ফার্স্টে আমরা অর্ডার ফিল করব। যদি খুব তোমার রাশ অর্ডার থাকে তো সেই ক্ষেত্রে আমরা আমরা বলবো যে এখনই ডেলিভারি হবে না, 6 ঘন্টা পরে ডেলিভারি হবে। আর যদি এলসে ঢুকে যায় তার মানে বোঝা যাচ্ছে এই মোমেন্টে অতটা আমাদের ডেলিভারি চাপ নেই। সেক্ষেত্রে আমরা রেগুলার ডেলিভারি মানে ধরো 30 মিনিটের মধ্যে ডেলিভারি করব। তো সেটা এবার একটা জায়গায় এসে অ্যাটাচড হচ্ছে। আর যখন অর্ডার ফাইনাল হয়ে যাবে তার উপর বেস করে আমরা এই সিস্টেমে ধরো দুটো প্যারালাল সাব সিস্টেম চলছে। আর ওদিকে তোমার ধরো ইনভয়েস সেন্ড হলো, পেমেন্ট রিসিভ হলো, এবং তার সাথে সাথে যখন অর্ডারও ডিল দেখেই তো আমি অর্ডারটা ডেলিভারি দেবো, তাহলে দুটো একসাথে গিয়ে ফাইনালি শেষ হচ্ছে। তাহলে একটা সিস্টেম যতগুলো সাব প্রসেস থাকবে ওই একটা কালো বক্সের উপরে গেছে আমরা সেখান থেকে ধরো প্রত্যেকটাই শুরু হবে, শেষে গিয়ে কিন্তু একটা জায়গায় মিলতে হবে। তো এইভাবে আমরা ফ্লো চার্ট হিসেবে আসতে পারি। সেক্ষেত্রে তোমাকে আলাদা করে ইউজার দেখানো দরকার পড়ে না। তুমি চাইলে ওইভাবে আগের পদ্ধতিতেও ইউজার দেখাতে পারো। তাহলে যদি প্রত্যেকটি ইউজারের যদি সিস্টেম আলাদা তুমি আলাদা আলাদা করেও আসতে পারো। প্রত্যেকটার উপর মেনশন করে দিতে পারো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ফর অ্যাডমিন, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ফর এমপ্লয়ি। এইভাবে জিনিসটা করা যেতে পারে। তো যতটা ছবি দেখতে পাচ্ছ একবার দেখে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। আর মাঝখানে যেহেতু সাউন্ডটা অফ হয়ে গেছিল আমি খেয়াল করিনি, তো যেগুলো এর আগেও বোঝানো হলো, কেউ যদি কিছু কোয়েশ্চেন তার মধ্যেও থেকে থাকে হয়তো বলার চেষ্টা করেছো আমি শুনতে পাইনি, তাহলে সেগুলো কোয়েশ্চেন করে নিতে পারো। এখন আমি এখনই তোমাদের গ্রুপে ডকুমেন্টে শেয়ার করে দেবো, তোমরা যাতে ওখানে আরেকবার নিজেরা দেখে নিতে পারো। নেওয়ার পরে আমাকে ফার্দার কোশ্চেন থাকলে করবে। আর না হলে আমরা ইউএমএল ডায়াগ্রাম শেষ হয়ে গেলে টাস্ক থাকবে নেক্সট প্রজেক্টের জন্য তোমরা ইউএমএল ডায়াগ্রাম ডিজাইন করবে। আর সেটা আমাকে জানাতে হবে না কোনটা করছো, তোমরা তোমাদের গ্রুপে মেম্বার ওয়াইজ ডিসিশন নিয়ে নেবে কটা করবে। তো আমার মিনিমাম ইআরডি ডিএফডি ইউজ কেস থাকলেই হবে। এবার তারপরে কতগুলো এক্সট্রা তোমরা করবে সেটা তোমরা ডিসাইড করবে। তো হোপফুলি আমরা এটা দেখলাম। ধরো একটা মেইল সিস্টেমের ক্ষেত্রে আমরা একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করেছি কিভাবে কাজ হচ্ছে। ধরো সবার আগে আমরা মেইল ওপেন করলাম, যদি ইম্পর্টেন্ট মেইল হয় সেটাকে পড়লাম, আর যদি জাঙ্ক মেইল হয় তাহলে সেটাকে আমরা ডিলিট করে দিলাম, মানে স্প্যাম মেইল। দুটোর ক্ষেত্রেই ধরো আমরা শেষ হবে, সেই জন্য একটা তোমার মার্ক নোট এসে পৌঁছলাম আমরা। এই মার্ক নোটটাকে ইচ্ছা করলে আমরা ওইরকম বক্স করেও করতে পারি, কালো বক্স যেটা আগের বার ক্ষেত্রে দেখলাম। আর কন্ডিশনের জন্য বেসিক্যালি আমরা ডায়মন্ড গুলোকে ইউজ করি। তো এখানে যদি একসাথে কন্ডিশনও চেক হচ্ছে তুমি এভাবেও করতে পারো। তো তিনটে স্যাম্পল আমি দেখালাম, তোমাদের সিচুয়েশনে তোমরা যেটা ইচ্ছে ইউজ করতে পারো। তো একইভাবে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আকার আগে কিন্তু অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সম্বন্ধে তোমাদের লিখতেও হবে। তো দিস ইজ আওয়ার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তিনটে ছবি আমি পরপর দেখালাম। এবার আমি গ্রুপে এই নোটটা শেয়ার করে দেবো, তোমরা একবার সবাই দেখে নেবে। আর একবার ফার্দার কোশ্চেন থাকলে এখনই করে নেবে। তারপরে টাস্ক তো দিয়েই দিলাম, নেক্সট ক্লাসে এগুলোই চেক হবে। আর তারপরে ফার্দার আমরা লাস্ট ক্লাসে যেগুলো দেখে নেওয়া দরকার ছিল আজকে সেগুলো দেখে নিয়ে ফাইনালাইজ করে ফেলবো আমাদের ইয়ারডি দিয়ে। চলো, আমি বললে গ্রুপে শেয়ার করবে ডকুমেন্ট, আগে শেয়ার করবে না, এখন এক একটা পার্ট আমরা শেষ করে নিয়ে যাবো। তো আমি এই যে দুটো জিনিস তোমাদের এখন দেখালাম এই দুটো আমি আবার তোমাদের শেয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করো। অনলাইনে তোমরা ইচ্ছা করলে আরো স্যাম্পল দেখতেই পারো, কিন্তু অনেক সময় ভুল থাকে কারণ সেটা আমরা দেখতে পাই রিফ্লেক্ট হয় ছাত্রদের আঁকাতে। তো আমি স্ট্যান্ডার্ড বইগুলো যেভাবে এই ডায়াগ্রাম গুলো আঁকতে বলেছে সেভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো বাকিটা তোমাদের উপরে, যত বেশি ভুল হবে তোমাদেরই কারেকশন করতে হবে নেক্সট ক্লাসে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা যেটা হাইস্ট করতে পারো, যে কটা স্যাম্পল ডকুমেন্ট আমি পাঠিয়েছি সেগুলোর সাথে এগুলো ম্যাচ করে দেখে নিলে তারপর কি নিজেদের গুলো আঁকার চেষ্টা করবে। ফার্দার ভুল হলে তো আমি বলেই দেবো কোথায় কি ভুল আছে। তো আগে এগুলোই স্ট্যান্ডার্ড পদ্ধতি, এগুলো ফলো করে নিজের আঁকার চেষ্টা করো। খুব বেশি অনলাইন এক্সাম্পলের দিকে যেও না, মিলবেও না, কারণ সবার প্রজেক্ট আলাদা আলাদা হয়। যে দুটো ডকুমেন্ট যে তোমাদের করাচ্ছিলাম সে দুটো ডকুমেন্ট শেয়ার করে দিলাম, তো একবার সবাই দেখে নাও। কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নাও। আমি সবাইকে 5 মিনিট টাইম দিলাম, তারপরে আমরা গ্রুপ ওয়াইজ প্রজেক্টের ডকুমেন্টেশন চেক করব। যখন যে গ্রুপকে আমি পোস্ট করতে বলবো সে আগে পোস্ট করবে, তাদেরটা চেক হয়ে গেলে তারা চাইলে লিভ করে যেতে পারবে। এইভাবে আমরা চেক করে করে যাব। সবাই একসাথে পোস্ট করা দরকার নেই, এবং আমি বললেই পোস্ট করবে।
আর যারা এখানে রয়েছে, একটা গ্রুপ রয়েছে যারা আমাদের এখানে প্রজেক্ট করছো না মানে ইন দ্যাট সেন্স তোমরা হার্ডওয়্যার প্রজেক্ট করছো, তোমরা খালি ডকুমেন্টেশনটা দেখে লিভ করে যেতে পারো, কারণ তোমাদের তো আর আমার ডকুমেন্টেশন চেক করার আপাতত কিছু নেই। তো এটাও বলবো, যদি যে স্যারের কাছে তোমরা করছো, সে আমি যাকে রেফার করছি তার কাছে করো, অথবা অন্য কারো কাছে যদি করো, প্রজেক্টের কাজ কিন্তু শুরু করতে হবে, শেষও করতে হবে। তো যদি এখনো শুরু না হয়ে থাকে ঠিকঠাক ভাবে শেষ করে নিতে হবে। তো সবাই দেখে নাও, 5 মিনিট টাইম দেওয়া হলো, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নাও, তারপর আমরা সবার প্রজেক্ট চেক করবো। সেখান থেকেই দেখে নেব গ্রুপ ওয়াইজ, তোমরা সবাই শেয়ার করে দাও একসাথে। আজকে ইয়ারডি ডিএফডি ফাইনাল চেক, সবাই গ্রুপে শেয়ার করো, সবাইকে 2 মিনিট টাইম দেওয়া হলো। অনেকটা সময় তোমাদের শেয়ার করতে দিলাম। আচ্ছা, আমি এক মিনিট দাঁড়াও। আমি এক একটা করে গ্রুপ এখানে দেখে নিচ্ছি, কারণ আমার এখানে হোয়াটসঅ্যাপ যেটা লগ ইন করা সেটার সাথে তোমাদের এই ওই ওই নাম্বারটা বা তোমাদের গ্রুপে অ্যাটাচ নেই। তো আমি এক একটা গ্রুপে শেয়ার করবো এখানে, তাদেরকে আমি আগে বোঝাবো, দেন তারা তাদের প্রশ্ন শেষ হয়ে গেলে লিভ করে যেতে পারো। তো হোপফুলি আমরা দেখতে পাচ্ছি। সবার আগে আমি এখানে ডকুমেন্ট শেয়ার করেতে দেখেছি মিমি, কে বুঝতে পারছি না, তো ওদেরকেই পাঠাচ্ছি লাইব্রেরি। প্রত্যেকে যেমন এমসিএফএস অর্ডারে তোমরা পাঠিয়েছো আমি সেভাবেই দিচ্ছি। তো দাঁড়াও একটু শেয়ার করে নিই, তারপর বোঝাবো। তো হোপফুলি এবার যে গ্রুপেরটা দেখছি তারা লাইনে আছো, যেগুলো হ্যাঁ বলছি স্যার। পজিটিভলি মার্ক করবে। এখানে যখন আমি অ্যাডমিন দেখছি, অ্যাডমিন আইডি, অ্যাডমিন আইডিটা বেসিক্যালি হবে আমাদের প্রাইমারি কি, তো এর নিচে কোনো আন্ডারলাইন হয়নি, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। পাসওয়ার্ড দরকার নেই, কিন্তু অ্যাডমিন আইডি আমাদের এখানে তোমার প্রাইমারি কি হবে, আন্ডারলাইন হয়নি। হাতে কাছে খাতা কলম রাখবে যখন বলা হচ্ছে। আর যখনই কোনো এন্টিটি হবে সেটা মানেই হলো টেবিল। তোমরা এখানে একটা এন্টিটি ইউজ করছো ইউজার বলে, কিন্তু তার কোনো অ্যাট্রিবিউট নেই। আর কতবার আমি এই কথাটা বলবো, আমি বারবার করে প্রত্যেকের কাছে একটা জিনিসই বলছি, যখনই আমরা কোনো এন্টিটি ইউজ করবো তার কিছু অ্যাট্রিবিউট থাকতেই হবে। তোমরা এদিকে ইউজারের সাথে কোনো কিছু করলে না, সেটাকে ইউজে করে ক্যাটাগরিতে ভেঙে রেজিস্টার ইউজার এক গাদা ক্যাটাগরি দিয়ে দিলে। তো মনে রাখতে হবে, যখন এটা সবাই কানে ঢুকিয়ে নাও, যখন আমরা ইউজে করে ভাঙছি বেসিক্যালি সেটা সাব ক্যাটাগরি, এবং বেসিক্যালি সাব ক্যাটাগরিতে যখন আমরা সফটওয়্যার ডিজাইন করি সেগুলোকে আমরা ড্রপ ডাউন মেনু দিয়ে আইডেন্টিফাই করি। মানে অরিজিনাল টেবিলে ক্যাটাগরিটা জাস্ট একটা ভ্যালু হিসেবে সেভ হয়। তাহলে বেশিরভাগ সিস্টেমেই কিন্তু ইউজারটাই তোমার মেইন টেবিল, আর এই যে আনরেজিস্টার্ড ইউজার অথবা রেজিস্টার্ড ইউজার জাস্ট দুটো ভ্যালু অথবা আলাদা আলাদা ফিল্ড আইডেন্টিফাইড হচ্ছে। তুমি আলাদা টেবিল তৈরি করতেই পারো, কিন্তু এটার সাথে এটাও মাথায় রাখতে হয় যে যত টেবিল হবে তত বেশি আমাদের চাপ বাড়বে। তো এই জায়গায় কিন্তু এই জায়গাটা এখনো ক্লিয়ার হয়নি। আর এর বেশি কিছু বলবো না, গতদিনও বলেছিলাম। আর তোমার এখানে স্টুডেন্টের খালি তুমি নেম আর ক্লাস আইডেন্টিফাই করছো, রেজিস্টার্ড ইউজার সেটাকে আবার তুমি যখন ইজে করছো, আলাদা করে টিচার অথবা সাব স্টুডেন্টকে যখন মার্ক করা হলো সেগুলোকে তুমি করে দিলে, কিন্তু তাহলে সেম কনসেপ্ট এখানে ইউজারের ক্ষেত্রে হলো না। তো একটা জায়গাতে দেখো তোমাদের দুই রকমের জিনিস কাজ করে, তার মানে কি তোমার নিজেরাই কনফিউজ। তাহলে ইউজারের ক্ষেত্রেও তুমি ইউজে করলে সেটার ক্ষেত্রে কিছু হলো না, আর এদিকে তুমি রেজিস্টার্ড ইউজারকে আবার ইজে করে যখন ভাঙছো, রেজিস্টার্ড ইউজারের সাথে অ্যাট্রিবিউটস রয়েছে, আবার টিচার স্টুডেন্টের সাথে অ্যাট্রিবিউট রয়েছে, তাহলে কনসেপ্টটা কিরকম হয়ে গেল। এই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে, তাহলে ইউজারের সাথে কিন্তু মিনিমাম কিছু আমাদের ফিল্ড লাগবেই। এবার সেটা কি লাগবে আমার আর কিছু বলার নেই, নিজেরা ভাববে, কারণ আমি আর দেখবো না।
রিভিউটা কে দিচ্ছে? স্যার রিভিউটা ইউজাররাই দিচ্ছে। তাহলে ইউজারের সাথে রিভিউ টিচাররা কানেকশন হতে কোথায়? পারে। ও আচ্ছা, রেজিস্টার্ড ইউজার। হ্যাঁ রিভিউ যখন দেওয়া হয় অ্যাট এ টাইম তো আমি একটা বইয়ের জন্য রিভিউ দিতে পারবো, তারপর কি আমি অন্য বইয়ের জন্য দেবো? তাহলে এক্ষেত্রে এটা M/M হবে না 1:1 হবে, সেটা আরেকবার একটু ভেবে দেখবে। কারণ তুমি কি করে দিলে আমি অ্যাট এ টাইমই মাল্টিপল রিভিউ দিচ্ছি মাল্টিপল বইয়ের জন্য? সবসময় তো সেরকম হয় না। আমি ধরো সব বই পড়লামই না, আমি অ্যাট এ টাইম একটা করে বই পড়ে পড়ে গেলাম, তার জন্য আমি রিভিউ দিলাম, তাহলে সেটা অনেক বেশি ফিজিবল পয়েন্ট হয়। স্যার, স্যার আমরা আসলে লাস্ট উইকে শুধু ইউজারের মধ্যেই এই অ্যাট্রিবিউটস গুলো দিয়েছিলাম। তো তো আপনি সেটাই যদি বলেছিলেন দিতে, যে এমনি তোমরা পুরো জিনিসটাকে গুলিয়ে ফেলেছো। আমি তাহলে তাই যদি করতে ইউজারের মধ্যে দিতে, ইজে করে আনরেজিস্টার্ড ইউজার রেজিস্টার্ড ইউজার করে দিতে, আর সেগুলোকে আলাদা করে বোঝাতে গেলে যদি একটা দুটো ফিল্ড লাগে সেটা দিতাম। যদি আনরেজিস্টার্ড ইউজার হয় সেই ক্ষেত্রে ধরো সে খালি নামের উপর বেস করেই চলছে, তো সেটাই ইউজার টেবিলেই থাকলো, অসুবিধা কি? লাগতো না আমার। আর রেজিস্টার্ড ইউজার করতে গেলে তাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে আলাদা করে, আর ইউজার আইডি তৈরি করতে হচ্ছে, সেটাকে আমি রেজিস্টার্ড ইউজারের সাথে দিতাম। তার জন্য পুরো ছবিটাই চেঞ্জ করে দিতে হবে? আমি এটা তো বলিনি। তাহলে তোমরা জিনিসটাই ভুল বুঝেছো। ঠিক আছে স্যার, করে দেবো। আর একইভাবে আজকেও কিন্তু আমি ডকুমেন্টেশন রেডি পেলাম না। আমি কিন্তু কি বলেছিলাম, গতদিন অনেক ব্যাচ আমাকে দেখে, আজকেও তারা দেখাবে, দেখতে পারবে যেভাবে আমি একটু আগে যে ডকুমেন্টটা দেখালাম, ইয়ার মডেল সম্বন্ধে আমাদের লিখতে হবে, প্রত্যেকটা টুল লিখতে হবে, কার্ডিনাল এগুলো দেখাতে হবে, রিলেশন গুলো, টেবিল দেখাতে হবে, দেন ইয়ার মডেল যাবে। আজকে কিন্তু সেটা করলে না তোমরা, আমি তা চেক করবো না। আর বারবার বলে ভালো লাগে না, সবাই বড় হয়ে গেছে, আমি কিন্তু চেকই করবো না document। ডকুমেন্টেশনটা আমি পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি দেখ, তাহলে এতক্ষণ পাঠাওনি কেন? সব একসাথে চেক হবে, বারবার করে ক্লাসের আগে থেকে বলছি, গতদিনও বলে দিয়েছি। স্যার আমরা তো এখন অব্দি এসডিএলসি মডেলের বিষয়ে লিখেছি, দেরি করে একটু স্টার্ট করে কেন? এসডিএলসি তো গতদিন আমি বললাম, তার আগের দিন তো আমি বলেছিলাম ইয়ার মডেল, এবং গতদিনও বলে এসেছি ইয়ার মডেল। তোমাদের নিজেরাও কিছু লিখবে না, আর নেট থেকে কপি করবে, তো আমাদের ডকুমেন্টেশন থেকে কপি করবে। তা তো সারা সপ্তাহে পারলে না তোমরা, এত ব্যস্ত। ভালো হয়েছে, আমি চেক করবো না, করো ইচ্ছা মতো, আমার কিছু এসে জানি, কিন্তু আমি নেক্সট দিন থেকে দেখবো না। আমি খালি ইউনিট ডায়াগ্রাম গুলো নেক্সট দিন দেখবো। তো যা করো নিজেরা করে নাও। আর যেদিন ভাইবা হবে সেদিন গিয়ে চাটবো কায়দা মতো। আর ভাইবা তো হবে পরীক্ষার এক সপ্তাহ আগে, তখন আর কারেকশন করারও বেশি সময় পাবে না। কিচ্ছু করার নেই আমার, এতবার বলে পারা যায় না। কারণ হাজারটা টপিক পড়াতে হচ্ছে, তুমি না খালি প্রজেক্ট করতে এসেছো, কিন্তু আমরা বাকি যারা পড়ছে সবাই এখানকার ছাত্র। প্রত্যেক সপ্তাহে 4-5টা করে স্লট, এতগুলো থিওরি পেপার, দেন কোশ্চেন সলভ করাতে হবে, প্র্যাকটিক্যাল করাতে হবে। তো এত সময় নেই আমাদের হাতে। আবার এখানে ডিএফডি সম্বন্ধেও কিছু লেখনি। অ্যাডমিনটা হলো গিয়ে একটা এনটিটি, তো সেটা তো পুরো আমাদের একটা বক্সে করতে হবে। এখানে এনটিটি গুলো আমরা বক্সে করলাম, আর সেটা এখানে গিয়ে কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল। কোনোটা বক্স করনি নিচে, একটা এনটিটিও বক্সে ডিজাইন করনি। সরি স্যার, ওটা করে দেবো। তো ঠিক আছে, মোরাললেস তোমাদের ছোট সিস্টেম, তোমাদের ডিএফডি ঠিক আছে, অসুবিধা নেই। এবার বাকিগুলো দেখো কি করবে। তো এবার আমি নেক্সট গ্রুপে চলে যাচ্ছি, যেভাবে ডকুমেন্টেশন শেয়ার হয়েছে। তো তোমাদের যদি আর কিছু দেখানো থাকে তাহলে লাস্টে দেখাতে হবে, আর তাহলে ওয়েট করে থাকো, আর নাহলে যদি দেখানো না থাকে লিভ করে যাও। আচ্ছা ধরো তো 1 মিনিট, ডকুমেন্টেশনের দিকে যাচ্ছি, দেখি কারা পাঠিয়েছো।
তো নেক্সট হলো রঞ্জিতা। তোমাদের রঞ্জিতারা প্রেজেন্ট আছো? যদি থাকো তাহলেই দেখবো, নাহলে দেখবো না। ঠিক আছে। আমি পরপর পরপর যাবো, যদি পরে পাঠিয়ে থাকো তাহলে পরে দেখতে হবে, কারণ এরকম আমি সাথে সাথে পাঠাতে বলেছিলাম। যদি খুঁজে পাই তো একসাথে দেখে নেবো, আর না হলে পরে দেখবো, কিছু করার নেই। তাহলে একটু ওয়েট করে থাকবে। যাক, তোমাদেরটা মনে হয় পেয়ে গেছে। আচ্ছা, সবার হয়তো আজকে আমি চেক করে উঠতে পারবো না, যেহেতু লেট হয়ে গেল দেখাতে গিয়ে, কারণ আমার এরপরে 8টা থেকে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শুরু হবে, আজকে ওটার ক্লাস আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে প্রথম দিনে ক্লাস ঠিকঠাক শুরু করতে হবে। যাদের আজকে আমি চেক করে উঠতে পারছি না তাদেরকে আমি দেখা যাক রোববারে একটা ক্লাস দেওয়া যায় কিনা রাতে, তাদের ডকুমেন্টেশন গুলো চেক করা, সেটা আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো। আর না হলে তাদের সোমবার সকালে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যখন থিওরি ক্লাস হবে তখন চেক করবো, ওটাই বেটার অপশন হবে, কারণ ওই ক্লাসটা এর সাথে অ্যাসোসিয়েটেড। তো রোববার ছেড়ে দাও। যাদের আজকে আমি চেক করে উঠতে পারবো না গ্রুপেই থাকুক, অথবা তোমরা আরেকটু সুযোগ পাবে মডিফাই করা, সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। তো সেখানে দাঁড়িয়ে বাকিরা বলতে পারো তাহলে সেই সুযোগটা কেন আমরা পাবো না। তো যেহেতু আমার দিক থেকে ঝামেলাটা হচ্ছে, এই জন্য আমি যাক সুযোগ দিলাম সবাইকেই। যাদের যতটা ডকুমেন্টেশন বাকি আছে সোমবার সকালে ক্লাসে দেখিয়ে নিতে হবে। যাদের ইআরডি নিয়ে লেখনি, পুরো ডিএফডি নিয়ে লেখনি, এটাই লাস্ট সুযোগ। অথবা এসডিএলসি নিয়েও যদি লিখে দেখাতে চাও দেখাতে পারো, তবে এসডিএলসি নিয়ে আমি আজকে খুব একটা জোর দিইনি, আমি তো বাকিগুলো কনফার্ম করতে বলেছিলাম। এসডিএলসি তোমাদের নেক্সট শুক্রবারের মধ্যে দেখিয়ে নিতে হবে, এবার তার আগে যতটা দেখিয়ে নেবে ততটা রিল্যাক্স হয়ে যাবে। তো আমি আজকে 7:55 অবধি চেক করব, তো তার মধ্যে যাদের হবে দেখে নেব, আর বাকিরা সেইভাবে সোমবার সকালে আমাকে দেখিয়ে নেবে। এটা তো দেখেছি মনে হচ্ছে। যদি তুমি মনে করো যে রিকোয়েস্ট ডেটা বোথ ইউজার প্রসেস এবং অ্যাডমিন প্রসেসের সাথে অ্যাটাচ, তাহলে রিকোয়েস্ট ডেটাটাকে মাঝখানে লিখবে, নাহলে মনে হচ্ছে এটা খালি অ্যাডমিন প্রসেসের জন্য তুমি লিখেছো। আর নাহলে যদি এর জন্য আলাদা কিছু হয় এদিকে, তাহলে সেক্ষেত্রে আলাদাভাবে লিখতে হবে। ঠিক আছে স্যার। তো তোমাদের ডেটাবেসে ধরে নিলাম এই নামে টেবিলগুলো থাকবে, আর মনে রাখতে হবে টেবিলের নামের মাঝখানে কোনো স্পেস থাকে না। তো এই যে রেজিস্টার্ড ইউজার বলে লিখেছো, ডেটাবেসে যেভাবে টেবিল তৈরি হবে সেভাবেই কিন্তু লিখতে হবে। তো এই জিনিসগুলোকে তো আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জায়গায় ভুলটা হয়েছে, এটা আমি ক্লাসেও বলেছিলাম, রেকর্ডিংও দেখবে মেনশন করা রয়েছে। তো তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি ফিডব্যাক অথবা অবজেক্ট প্লেস, এটা তো তোমার নর্মাল ইউজার অথবা তুমি অ্যাডমিন যাদের বলেছো সবাই একই জিনিসই অ্যাক্সেস করছে। তা তুমি এখান থেকে তো লাইন 10 এর এন্ট্রি দেখিয়ে দিতে পারতে, তাহলে তোমাকে আলাদা করে আর ছবি আঁকতে হতো না, বা ওই পোর্শন গুলো এখানে না আঁকলেও হতো তখন। তো দুভাবেই কাজটা করা যায়, আলাদা আলাদা দেখবে, এটাও ভুল করনি, তো ওইভাবে করা যেত। যাক, ডিএফডি মোটামুটি ঠিক আছে, কিন্তু এগুলো নিয়ে তো লিখেছো কিনা জানি না, দেখি তোমাদের ইআরডিটা চেক করে নি। তো আরেকবার বলে দিই, যাদের আজকে চেক হবে না সোমবারের ক্লাসে কিন্তু চেক হবে, সবাইকে কিন্তু অবশ্যই জয়েন করতে হবে। এই দেখো, ওরা ইউজারটাকে ভাগ করেছে ইজে করে, নন রেজিস্টার্ড ইউজার আর রেজিস্টার্ড ইউজার, যে ফিল্ডগুলো যার সাথে যাওয়া ওরা সেভাবে মেনশন করেছে। তো ইট ইজ দ্য রাইট ওয়ে, এইভাবে করতে পারে। যারা প্রথম থেকে ভুল করেছে ওইভাবে করা উচিত ছিল। তো ওরা দেখো রেজিস্টার্ড ইউজার অ্যাজ লগ ইন, অনেকে এটা নিয়ে এখনো ডাউটে আছে যে কিভাবে এটাকে মেনটেন করবো আমরা, ওটা ওরা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে।
তো আজকে যাদেরটা চেক করে নিচ্ছি, তোমাদেরও কিন্তু গড়েশ্বরে তোমরা কেউই ফুল ডকুমেন্ট দেখাওনি। তো গড়েশ্বরে সবার ডকুমেন্টই মনে হচ্ছে সোমবার আবার রিচেক হবে, ওটাই লাস্ট চান্স। আবারও বলছি, তোমাদের সামনে একটা ওপেন হলো। আজকে ভেবেছিলাম যে আজকে পরে আর ইয়ারডি ডিএফডি চেক হবে না, তো আবারও বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। ইয়ারডি ডিএফডি যা যা লেখা দরকার, টুল সম্পর্কে ছবি এবং ডেটা ডিকশনারি, যেভাবে যে ডকুমেন্ট আজকে শেয়ার করলাম প্লাস বাকি ডকুমেন্ট গুলো রয়েছে ওইভাবে রেডি করেই কিন্তু আমাকে সোমবার দেখে নিতে হবে। তো ঠিক আছে, তোমাদের মোটামুটি তোমাদের ইয়ারডি আমি কনফার্ম করে দিলাম। আর এরপরে ফাইনালি যখন ডেটাবেস ডিজাইন করবে, ফাইনালি গিয়ে যদি আরো কিছু ইমপ্লিমেন্ট করতে চাও পরে সেগুলো অ্যাটাচ করবে। ওকে স্যার। তো ওরা তো লিখেছে, ফেসিবিলিটি লিখে ফেলেছো, এগুলো কিন্তু নতুন পেজে শুরু হবে। এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অথবা প্রোটোকল মেথোডোলজির আন্ডারে পড়ে, এগুলো নতুন পেজে শুরু হবে। আগে এই দিনগুলো সিস্টেম ডিজাইন বলা হতো, এখন তো তোমার ইউনিভার্সিটি একটা অন্য ফরম্যাট দিয়েছে। তো যদি মেথোডোলজি এটা টার্গেট হয়, ওর আন্ডারে এগুলো ঢুকিয়ে দেবে। ঠিক আছে স্যার। তো তোমরা তো এখানে লিখেছো দেখতে পাচ্ছি। এসআরএস ফেসারএস কাকে বলে এগুলো আমাদের লাগবে না, এগুলো ফালতু করেছো। আর আমাদের খালি লাগবে এসডিএলসি যে কটা পেজ আছে সেগুলো নিয়ে লাগে, এখান থেকে লাগবে। এর আগে ডকুমেন্ট গুলো কোনো কাজে লাগবে না, এগুলো দেওয়ার দরকারই নেই, এগুলো লাগবে না আমাদের কাজে। খালি খালি পেজ কেন বাড়াচ্ছো, তোমাকে তো প্রিন্ট আউট নিতে হবে, এগুলো কোনো দরকার নেই আমাদের। আলাদা করে এসডিএলসির ফেজ আমার লাগবে না, আমি তুমি যে মডেলটা ইউজ করে সেটা নিয়ে নিবে, এত ডিটেলস আমাদের কিচ্ছু লাগবে না। এসডিএলসি সম্বন্ধে হাইয়েস্ট একটু লিখতে পারো, তারপরেই চলে যাও তুমি যে মডেলটা চয়েস করছো স্পাইরাল, সেটা সম্বন্ধে তার স্পেস গুলো লেখো। একই জিনিস দু তিনবার করে অ্যাড হয়েছে, তুমি এসে স্পাইরালের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু উপরের হতো ওগুলো আমাদের লাগবে না। যথেষ্ট খেটেছো, এটা একদিক থেকে ভালো। এগুলো আমি সাজেশন দিচ্ছি, তো সেখানে দাঁড়িয়ে রাখবে কি রাখবে না, কারণ তোমাদের ইউনিভার্সিটি যে ফরম্যাট বলতে ভিতরে প্রিসাইজলি বলে দেওয়া নেই যে কিভাবে হবে। তো আমরা যেহেতু এত বছরের প্রজেক্ট করছি সেই হিসেবে বলছি, যাতে তোমাদের পেজও বাঁচে, কষ্টও কম হয়। তুমি যদি মনে করো যা করেছো রেখে দেবে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো মিনিংলেস, কোনো কাজে লাগে না। এখান থেকে ঠিক আছে। দেখেছো ওরা বাকিরাও দেখে নিচ্ছে হোপফুলি যে ও কতটা খেটেছে এবং ঠিকঠাক ভাবে এগিয়েছে। ইয়ার মডেল অফ ইন্ডিয়ান আর্টভেল এভাবে টাইটেলটা দেবে, আনভেল, দেন নর্মালাইজেশন গুড, দেন ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারি কমপ্লিট করোনি, এই প্রশংসা করলাম, সাথে সাথে সেটাই গুলিয়ে দিলে। ডেটা ডিকশনারি এবার করতে হবে পুরো ডেটাবেস। অবশ্য তোমাদের ডেটাবেস তো হয়নি, কিছুটা এখনো ডাউটফুল রয়েছে। তো একটা চার্ট রেডি করে রাখো মোটামুটি, যে ফিল্ডগুলো ইয়ার মডেলে ভেবেছো। তারপর যখন টেবিলে কাজ শুরু করবে সেভাবে এখানে অ্যাডজাস্ট করবে। চার্টটা অ্যাটলিস্ট রেডি করো, কারণ ওইগুলো তো মোরলেস থাকবে। ডিএফ দিয়ে ডিএফ দিয়ে কে ফেলেছো, টেবিলের নাম ফাইনাল ধরে নিলাম, দিয়ে তোমরা প্রাইমারি কি ফরেন কি চয়েস করে নিয়েছো, তাহলে ডেটা ডিকশনারি করা কোনো ব্যাপারই না। তারপর ডিএফডিটা দিতে হবে। তো তোমাদের খালি কাজটা বাকি হয়ে গেছে ডেটা ডিকশনারি আর ডিএফডি সম্পর্কে লিখতে হবে। তো সেই জিনিসটা কিন্তু নেক্সট দিন সোমবার করে দেখে নেবে, তোমাদের ডকুমেন্টেশন ফাইনাল হয়নি। তো ঠিক আছে, শোনো, আর 2 মিনিট বাকি আছে, এর মধ্যে চেক শেষ করতে পারবো না, বুঝতেই পারছো। অলরেডি সবাই লিঙ্কসও পেয়ে গেছো, জানি আমি 2-1টা গ্রুপের হাতে রেডি, আমি কারণ গতদিনে দেখে নিয়েছিলাম, বেশিরভাগই রেডি হয়নি। তো ধীরে সুস্থে এত তাড়াহুড়ো করলে কোনো জিনিস দেখবো কোন জিনিস দেখবো তা ঠিক নেই। তো তোমরা সোমবার সকালেই থিওরি ক্লাসের পরে আমি এগুলো চেক করে নেবো, যেভাবে যা বলা হলো লাস্ট আলটিমেটাম। ডিএফডি অব্দি যে যে দেখাতে চাইছো, আবারও বলে দিচ্ছি, এসডিএলসি সোমবারে অপশনাল, শুক্রবার দেখাতে পারো। আর যদি দেখিয়ে নিতে চাও দেখিয়ে নিয়ে ঝামেলা মিটিয়ে নিতে পারো। একবার দেখিয়ে নিলে সুবিধা কি হয়, কিছু ভুল থাকলে বলে দেওয়া যায়, যেমন ওদের বলে দিলাম, তো কারেকশনের জায়গাটা পাবে, কারণ শুক্রবারই ডেডলাইন এগুলো ফাইনাল করার। আর তোমাদের একটু আমার সমস্যার কারণে, মানে আমার দিক থেকে সমস্যার কারণে তোমাদের এক্সটেন্ড করে দেওয়া হলো। ইয়ারডি ডিএর জন্য যা যা লিখতে বলছি লাস্ট 3টে ক্লাস ধরে, সোমবারই ফাইনাল দেখে নেওয়ার সুযোগ, তারপরে আমরা আর দেখবো না। আর সোমবার ক্লাস যেহেতু অনলাইনে দেখে নিতে পারবে, সেন্টারে আসতে হবে না। নেক্সট সপ্তাহে শুক্রবারের ক্লাস কিন্তু অফলাইনে হবে, সেটা আগে থেকে বলা থাকবে। কারো যদি কিছু ফার্দার কিছু বলার থাকে বলতে পারো, আর নাহলে আজকে ক্লাস এখানেই শেষ, লিভ করে যেতে পারো।